সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের আজকের পর্বে। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই ছোট্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা একটা সিরিজ পর্ব শুরু করেছি। আজকে তার পঞ্চম পর্ব। আজকের বিষয় বাংলাদেশে পরিবেশগত সাংবিধানিকতাবাদ, ইংরেজিতে যেটাকে বলে এনভায়রনমেন্টাল কনস্টিটিউশনালিজম ইন বাংলাদেশ। আজকে আমাদের মাঝে বক্তা হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ গোলাম সারওয়ার। তাকে আমরা পরিচয় করিয়ে দেব। তার আগে সংক্ষেপে আমাদের সংগঠনের যে এ যাবৎকালীন কিছু কর্মকাণ্ডের পরিচিতি তুলে ধরছি। ইতিমধ্যে আমরা 4টা সিরিজ সম্পূর্ণ করেছি। আমরা প্রথমে শুরু করেছিলাম বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার পথে মুক্তির পথে নামে। ওটা 4টা পর্ব হয়েছে, ওটা চলমান। আপাতত ওটা স্থগিত আছে, কিন্তু ওটা আবার সংবিধান এর পরেই আমরা আবার চালু করার চেষ্টা করব। এরপর আমরা মদিনার পথে নামে 4 পর্বে একটা সিরিজ করেছিলাম। এরপর আমরা একটা চলমান সিরিজ, যেটা হচ্ছে ক্লাসিক পার্ট, বিভিন্ন বিখ্যাত বইয়ের উপরে আমরা আলোচনা করে থাকি। এখন পর্যন্ত 3টা পর্ব হয়েছে। এবং 4র্থ নাম্বার সিরিজ হচ্ছে অর্ধশতবর্ষে বাংলাদেশের সংবিধান। এ পর্যন্ত 4টা পর্ব হয়েছে, আজকে পঞ্চম পর্ব। প্রথম পর্বে বাংলাদেশের সংবিধানের সমাজতন্ত্রের বিষয়ে আলোচনা হয়েছে এই শিরোনামে। দ্বিতীয় পর্ব ছিল স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান। তৃতীয় পর্ব ছিল গণতান্ত্রিক সাংবিধানিক ভিত্তি থেকে অস্থিতিশীল সাংবিধানিকতাবাদ পর্যন্ত এই শিরোনামে। চতুর্থ ছিল আন্তর্জাতিক মানবাধিকার দলিল এবং বাংলাদেশের সংবিধান। আজকের পর্ব বাংলাদেশের পরিবেশগত সাংবিধানিকতাবাদ। আজকের বক্তা মোহাম্মদ গোলাম সারওয়ার, তাকে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম সম্পন্ন করেছেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অফ ওয়ারউইক থেকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। তিনি ডেইলি স্টারের ল অ্যান্ড আওয়ার রাইটস পেজের সম্পাদক। তিনি শেভিং এন্ড কমনওয়েলথ স্কলারশিপ লাভ করেছেন। এছাড়া ডিএফআইডি ইউকে এর অর্থায়নে ক্লিন রিভার পলিসি ইন আরবান এশিয়া এর উপরে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের হয়ে রিসার্চ কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। তাছাড়া আমাদের উচ্চ আদালতে নদী বিষয়ে একটা বিখ্যাত রায়, এটার ইংরেজি অনুবাদের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের লিগ্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি ইউএনডিপি, ইউএন উমেন, আইএলও, ইউএনএইচসিআর, ইউএনওডিসি, অফিস অফ দ্য ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর, সুয়েড ওয়াচ অ্যান্ড ফোরাম এশিয়া এর লিগ্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। বক্তাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত এবং আমাদের এই ক্ষুদ্র সংগঠনে তিনি সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা কি শুরু করতে পারি? জি, অবশ্যই। অনেক ধন্যবাদ জহির। থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড এন্ড জেনারাস ইন্ট্রোডাকশন। এবং ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেন্টার অফ রিসার্চ এন্ড এডুকেশনকে আমাকে আজকের আলোচনায় সম্পৃক্ত করার জন্য আমি খুবই সম্মানিত বোধ করছি। তো আমাদের সাধারণত আমরা প্রশ্নোত্তর বা ডায়ালগ ফর্মে আলোচনা করতে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। বক্তা এতে সম্মতি জানানোর মাধ্যমে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমরা প্রথম প্রশ্ন শুরু করতে চাই যে আমরা আজকের বিষয় আমাদের হচ্ছে পরিবেশগত সাংবিধানিকতাবাদ। তো এই কনসেপ্টের সম্পর্কে আমাদের ক্লিয়ার হওয়া দরকার এবং বাংলাদেশের সংবিধানে এই ধারণাটা যদি ব্যাখ্যা করতেন। বিশেষত 2011 সালে বাংলাদেশের সংবিধানে পরিবেশ বিষয়ক বিধান যুক্ত করা হয়েছে, এটা নিয়ে যদি আপনি আলোচনা করতেন। থ্যাংক ইউ জহির, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের টপিকটিও খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের সংবিধান এবং সংবিধান কিভাবে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারে, কিংবা পরিবেশ ডিসকোর্সটিকে কিভাবে অ্যাড্রেস করছে, কিংবা সাংবিধানিক আইন পরিবেশের সংরক্ষণে কি ধরনের মেকানিজম ডেভেলপ করেছে,
বিশেষ করে বাংলাদেশের সংবিধান কতটা আসলে ডেভেলপ করেছে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই বলি যে আমাদের পরিবেশগত যে সাংবিধানিক কিংবা সাংবিধানিকতার যে বিষয়টা আসছে এখানে, যে সংবিধান কিভাবে কিংবা সাংবিধানিক আইন কিভাবে পরিবেশ সংরক্ষণে এবং পাশাপাশি পরিবেশের উন্নতিতে কিংবা পরিবেশের উন্নয়নে কি ধরনের মেকানিজম, সেটা হতে পারে সাবস্ট্যান্টিভ মেকানিজম, সেটা হতে পারে প্রসিডিউরাল মেকানিজম, সেই মেকানিজমগুলি ডেভেলপ করে সাংবিধানিক কিংবা সাংবিধানিক আইন কি ধরনের প্রভিশন ইনকর্পোরেট করেছে, মেকানিজম ডেভেলপ করেছে, সেই বিষয়টা মূলত হচ্ছে এনভায়রনমেন্টাল কনস্টিটিউশনালিজম। বাংলাদেশের সংবিধানে আমরা যদি দেখি, জহির খুব রাইটলি আপনি বলেছেন যে 2011 সালে একটি সংশোধনী এসেছে, পঞ্চম সংশোধনী। সেই সংশোধনের মাধ্যমে নতুন করে একটি প্রভিশন অ্যাড করা হয়। সেই প্রভিশনটির নাম হচ্ছে প্রোটেকশন এন্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট এন্ড বায়োডাইভার্সিটি। এটি সর্বপ্রথম যদি আমরা বলি সরাসরি কোনো প্রভিশন, সেই সরাসরি প্রভিশনটি আসলে 2011 সালের এই সংশোধনীটি এর মাধ্যমে এসেছে। কিন্তু আমরা যদি সংবিধানের বিভিন্ন প্রভিশনকে ইন্টারপ্রিট করি, তাহলে আমরা দেখতে পাবো যে পরিবেশ সংরক্ষণের যে বিষয়টি কিংবা ন্যাচারাল রিসোর্সকে সংরক্ষণ করা, প্রিজার্ভেশন করার যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের 1972 সালের যে সংবিধান, অর্থাৎ আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন, সেই অরিজিনাল কনস্টিটিউশনে কিন্তু সেটির উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের সংবিধানে আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশনে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা দেখি যে সেখানে বলা আছে, ইট শ্যাল বি আ ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি অফ দ্য স্টেট টু অ্যাটেইন থ্রু প্ল্যান্ড ইকোনমিক গ্রোথ এ কনস্ট্যান্ট ইনক্রিজ অফ প্রোডাক্টিভ ফোর্সেস। আমি আসলে খুব লম্বা আর্টিকেল, সেটা নিয়ে আলোচনা করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে রাষ্ট্রের একটি রেসপন্সিবিলিটি রাষ্ট্র নিয়েছিল 1972 সালের সংবিধানে। সেখানে বলা হয়েছে রাষ্ট্র প্ল্যান্ড ইকোনমিক গ্রোথ অ্যাচিভ করবে কিংবা অর্জন করবে। এখন এই প্ল্যান্ড ইকোনমিক গ্রোথ তার কেন প্রয়োজন? এই কারণে প্রয়োজন, প্ল্যান্ড ইকোনমিক গ্রোথের মাধ্যমে সে কালচারাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপলকে নিশ্চিত করবে। এখন প্ল্যান্ড ইকোনমিক গ্রোথ আমরা যদি এনভায়রনমেন্টাল ডিসকোর্সে, আমরা যদি হিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল দেখি, ব্যাক ইন 1970-তে স্টকহোম ডিক্লারেশনের মাধ্যমে যেটি শুরু হয়েছিল, পরবর্তীতে রিও ডিক্লারেশন এবং ব্রান্টলিন কমিশনের যে রিপোর্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে রিপোর্ট, সেই রিপোর্টেরও আমরা যদি সারমর্ম দেখি, সেটিও কিন্তু আমরা দেখতে পাবো যে সেখানেও কিন্তু কয়েকটি কম্পোনেন্টের কথা বলা হয়েছিল। একটি হচ্ছে ইকোনমিক গ্রোথ, একটি হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, একটি হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তার মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে তিনটা কম্পোনেন্ট, সেই তিনটা কম্পোনেন্টের মধ্যে কিন্তু আমার ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, সোশ্যাল ডেভেলপমেন্ট আছে এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন আছে। এর মাধ্যমে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে অ্যাচিভ করব। কিন্তু 1972 সংবিধান কিন্তু প্ল্যান্ড ইকোনমিক গ্রোথের যে কথা বলেছে, তার মাধ্যমে কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্টের একটি ইন্ডিকেশন আছে বলে আমার ধারণা। আদারওয়াইজ প্ল্যান্ড ইকোনমিক গ্রোথ কিভাবে হবে আসলে যদি আমি সোশ্যাল ডেভেলপমেন্ট নিশ্চিত না করি কিংবা এনভায়রনমেন্টাল প্রোটেকশন নিশ্চিত না করি, সেটা আসলে প্ল্যান্ড ইকোনমিক গ্রোথ হবে না। দ্বিতীয়ত যে পয়েন্টটি, কালচারাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের যে কালচারাল স্ট্যান্ডার্ড, সে কি স্ট্যান্ডার্ডে জীবন জীবিকা নির্বাহ করবে, সেই বিষয়টার জন্য প্ল্যান্ড ইকোনমিক গ্রোথ কিংবা অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা মাফিক যে অর্থনৈতিক উন্নয়ন, সেটার যে একটা গুরুত্ব আছে, সেই বিষয়টা কিন্তু যে লিঙ্কেজ কিংবা কানেকশন কিন্তু আমরা আর্টিকেল 15-এ দেখি। তার মানে কালচারাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ দ্য পিপলকে নিশ্চিত করার জন্য পরিবেশের প্রতি জোর দিতে হবে এবং পরিবেশের সংরক্ষণ ছাড়া আসলে কালচারাল স্ট্যান্ডার্ড অ্যাচিভ করা সম্ভব না। ফর এক্সাম্পল, আমার যে রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, যেটিতে আমরা হয়তো একটু পরে আলোচনাতে আসবে, সেখানে যে ইন্ডিজেনাস কসমোলজি বসবাস করে, তাদের পরিবেশের প্রতি যে পারসেপশন, আমরা যারা সমতল ভূমিতে বসবাস করি, তাদের পারসেপশন কিন্তু এক না। তারা কিন্তু কালচার কিংবা তারা কিন্তু এনভায়রনমেন্টের প্রতি, ন্যাচারের প্রতি মোর প্রোটেক্টিভ, মোর সুরক্ষামূলক, আর আমরা মোর ডিস্ট্রাকটিভ। যারা আমরা সমতল ভূমিতে বসবাস করি, তারা আমাদের আচরণ পরিবেশের প্রতি অনেকাংশেই ডিস্ট্রাকটিভ কিংবা ধ্বংসাত্মক। তার মানে এই যে কালচারাল স্ট্যান্ডার্ড, আমি কোন স্ট্যান্ডার্ডে আমি বসবাস করব, এই স্ট্যান্ডার্ডে একটা অন্যতম কম্পোনেন্ট কিন্তু হচ্ছে পরিবেশ। তার মানে 1972 সালের সংবিধান যখন ড্রাফট করা হয়, আর্টিকেল 15-এর মাধ্যমে কিন্তু পরিবেশ সংরক্ষণের বিষয়টি
ইনডিরেক্টলি হলেও আমাদের সংবিধানে উপস্থিতি আছে। দ্বিতীয়ত আমি যদি বলতে চাই আর্টিকেল 21 অফ দি কনস্টিটিউশন, সেখানেও কিন্তু খুবই স্পষ্ট সহকারে বলা আছে যে it is the duty of every citizen to observe the constitution and the laws, to maintain its discipline, to perform public duties and to protect public property. This public property term is very important. তার মানে রাষ্ট্রের প্রতিটা নাগরিকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সংবিধানকে মেনে চলা, রাষ্ট্র যে সমস্ত আইন তৈরি করেছে সংবিধানের আলোকে সে সমস্ত আইনকে মান্য করা, পাশাপাশি পাবলিক ডিউটি পারফর্ম করা, এবং এই পাবলিক ডিউটির মধ্যে অন্যতম একটি ডিউটি হচ্ছে টু প্রোটেক্ট পাবলিক প্রপার্টি, অর্থাৎ পাবলিক যেই জনসম্পত্তি রয়েছে সেই জনসম্পত্তিকে সুরক্ষা করার দায়িত্ব কিন্তু সংবিধান প্রত্যেকটি নাগরিকের উপর অর্পণ করেছে। এবং এই পাবলিক প্রপার্টি ডেফিনেটলি ইনক্লুডস আমার ন্যাচারাল রিসোর্সেস, আমার বায়োডাইভার্সিটি, আমার ইকোসিস্টেম, আমার ইকোলজি। আদারওয়াইজ আমি পাবলিক প্রপার্টির প্রত্যেকটার কম্পোনেন্টে কিন্তু সেটি চলে আসে। দ্বিতীয় যে আর্টিকেল 21(2) তে বলা আছে, which is very important, সেখানে বলা আছে every person in the service of the republic has a duty to strive at all times to serve the people, যেটি আমরা আসলে পাবলিক ট্রাস্ট ডক্ট্রিন নামে পরিচিত। আমরা আইনের যারা ছাত্র তারা আসলে পাবলিক ট্রাস্ট ডক্ট্রিন বুঝে থাকি, যে সেখানে রাষ্ট্রকে দায়িত্ব দেওয়া হয়েছে কিংবা রাষ্ট্রের যে সমস্ত প্রজাতন্ত্রের কর্মচারী রয়েছেন তাদের দায়িত্ব হচ্ছে তারা সবসময় at all time, সংবিধান খুবই ক্যাটাগরিক্যালি বলেছে at all time to strive, সর্বোচ্চ সে প্রাণান্তকর চেষ্টা করবে to serve the people, মানুষের সেবা করার জন্য। and that includes obviously the মানুষের যে ইন্টারেস্ট অর্থাৎ পাবলিক যে প্রপার্টি কিংবা জনসাধারণের যে ইন্টারেস্ট, তার মধ্যে যে পরিবেশের একটি সংরক্ষণ অন্যতম একটি কম্পোনেন্ট, সেটিকে প্রোটেকশনের দায়িত্ব কিন্তু রাষ্ট্রকে অর্পণ করা হয়েছে জনগণের সেবক হিসেবে। তার মানে আমরা যদি আর্টিকেল 15 এবং 21 দেখি, ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসির মধ্যে, সেখানে কিন্তু পরিবেশ সংরক্ষণের বিষয়টি ইমপ্লিসিটলি রয়েছে। এবার যদি আমরা ফান্ডামেন্টাল রাইটসে চলে যাই, ফান্ডামেন্টাল রাইটসে বলা আছে আর্টিকেল 31 অফ দি কনস্টিটিউশনে যে প্রত্যেক সিটিজেনের একটি অধিকার থাকবে। সেই অধিকারটি হচ্ছে সে এরকম কোনো ক্ষতিকর কাজ যেগুলি আসলে মানুষের লাইফ, বডি, রেপুটেশন, প্রপার্টি থেকে প্রপার্টির জন্য যে সমস্ত ক্ষতিকারক অ্যাক্টিভিটিস আছে সেই ক্ষতিকারক কিংবা ডেট্রিমেন্টাল অ্যাকশন থেকে সুরক্ষা পাওয়ার তার অধিকার আছে, যেটা আমাদের আর্টিকেল 31 এ বলা আছে, এবং আর্টিকেল 32 তে রাইট টু লাইফের কথা বলা আছে, প্লেইন রিডিং এ রাইট টু লাইফের কথা বলা আছে। অ্যাপারেন্টলি এনভায়রনমেন্টের কথা বলা নাই, কিন্তু আমাদের যে পঞ্চদশ সংশোধনী সেটিতে কিন্তু আমরা দেখি যে আমাদের আর্টিকেল 18A তে বলা আছে। এখন আর্টিকেল 18A টা যদি আমরা আবার দেখি, যেহেতু এটা স্পেসিফিক প্রভিশন রিলেটিং টু এনভায়রনমেন্ট, সেখানে বলা আছে এক্সকিউজ মি, দি স্টেট শ্যাল এন্ডেভর টু প্রোটেক্ট এন্ড ইমপ্রুভ দি এনভায়রনমেন্ট। প্রথমত হচ্ছে রাষ্ট্র তার নিজের কাঁধে একটি দায়িত্ব নিয়েছে যে সে প্রচেষ্টা চালাবে টু প্রোটেক্ট, নট অনলি টু প্রোটেক্ট বাট অলসো টু ইমপ্রুভ দি এনভায়রনমেন্ট, পরিবেশকে সুরক্ষা দিবে প্লাস পরিবেশের উন্নয়ন সাধন করবে, পাশাপাশি টু প্রিজার্ভ এন্ড সেফগার্ড দি ন্যাচারাল রিসোর্সেস। অর্থাৎ এখানে প্রিজার্ভেশন শব্দটি আমরা জানি যে প্রোটেকশন থেকে একটু অ্যাডভান্সড শব্দ, সেখানে অর্থাৎ ন্যাচারাল রিসোর্সের যে স্টেট আছে সেই স্টেটের যে অরিজিনালিটি, তার যে নিজস্ব স্বকীয়তা আছে সেই স্বকীয়তাকে নষ্ট না করে প্রিজার্ভ করা কিংবা সংরক্ষণ করা, এবং পাশাপাশি যদি সেই স্বকীয়তা নষ্ট হওয়ার উপক্রম তৈরি হয় সেখানে সেফগার্ড হিসেবে কাজ করা, টু সেফগার্ড দি ন্যাচারাল রিসোর্সেস, বায়োডাইভার্সিটি, ওয়েটল্যান্ডস, ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ। এই প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু এনভায়রনমেন্টের সেখানে সুরক্ষা দেওয়ার জন্য কিংবা সেফগার্ড করার জন্য আমাদের রাষ্ট্র সেই দায়িত্বটি নিয়েছে। এবং এখানে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে রাষ্ট্র সেই দায়িত্বটি নিয়েছে ফর দ্য প্রেজেন্ট এন্ড ফিউচার জেনারেশন, যেটিকে আমরা আইনের ভাষায় বলি ইন্টারজেনারেশনাল ইকুইটি। অর্থাৎ শুধু বর্তমান জেনারেশনের মধ্যে রাষ্ট্র তার দায়িত্বটি নেয় নাই, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ন্যাচারাল রিসোর্সকে এরকম ভাবে ইউজ করা যাতে করে পরবর্তী জেনারেশন এনভায়রনমেন্টকে ঠিক মতো কিংবা মোটামুটি ভাবে একটি সুরক্ষামূলক পরিবেশ তারা এনজয় করতে পারে। সেটির একটি ইন্ডিকেশন কিন্তু আমাদের আর্টিকেল 18A তে আছে, যেটিও কিন্তু প্রিন্সিপাল অফ সাস্টেইনেবল ডেভেলপমেন্টকে আপহোল্ড করে। সো মোটা দাগে আমি বলবো যে বাংলাদেশের সংবিধানে
পরিবেশগত যে বিষয়টি সেটি কিন্তু খুব চমৎকারভাবে ইনকর্পোরেট করা হয়েছে এবং বিভিন্ন আর্টিকেলের ইন্টারপ্রিটেশনে আমরা নিশ্চয়ই নেক্সট যে প্রশ্নগুলি আসবে সেখানে জুডিশিয়ারির রোলটাও আমরা দেখব যে জুডিশিয়ারিও কিভাবে আমাদের এই যে এক্সিস্টিং প্রভিশনগুলি বললাম আর্টিকেল 15, আর্টিকেল 21, আর্টিকেল 31 এবং আর্টিকেল 32 এই চারটা প্রভিশনকে ইন্টারপ্রিট করে কিভাবে রাইট টু এনভায়রনমেন্টকে ইনডিরেক্টলি হলেও স্বীকৃতি দিয়েছে এবং যেটি কিন্তু কনস্টিটিউশনাল রাইটকেও দিন শেষে আপহোল্ড করেছে কিংবা আমি বলবো যে ফস্টার করেছে যাতে করে কনস্টিটিউশনাল রাইট টু এনভায়রনমেন্টকে এনজয় করা যায়। এবং শুধু তাই না, একটা রাইটের আমরা জানি যে দুই ধরনের কম্পোনেন্ট রয়েছে, যেটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল এর যে কম্পোনেন্ট, একটা হচ্ছে রাইট হোল্ডার আর একটা হচ্ছে ডিউটি বিয়ারার। রাইট হোল্ডার হচ্ছে যারা রাইট ক্লেম করবে, আর একটা হচ্ছে ডিউটি বিয়ারার, রাষ্ট্র সে দায়িত্বটি পালন করবে। আমাদের সংবিধান কিন্তু পরিবেশ সংক্রান্ত বিষয়ে এই দুটিরই, অর্থাৎ রাইট হোল্ডার কে হবে এবং ডিউটি বিয়ারার কে হবে, তার একটা ইন্ডিকেশন কিন্তু আমাদের সংবিধান দিয়েছে। ধন্যবাদ। এরপরের প্রশ্ন, যে আপনি বললেন যে আমাদের সংবিধানে সুন্দরভাবে পরিবেশগত বিষয়ে বিভিন্ন বিধান আছে, তার মানে বলা যায় বাংলাদেশের পরিবেশগত সাংবিধানিকতা বা কাগজে কলমে বেশ চমৎকার। এখন এর বাস্তবায়নটা কিরকম, অর্থাৎ এই যে এই বিধানগুলো করার ফলে কি রাষ্ট্রীয় পর্যায়ে পরিবেশের উন্নয়নে অর্থাৎ সরকারের ভূমিকা কি বৃদ্ধি পাচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল প্রশ্ন। যে সংবিধান এবং অন্যান্য আইনেও, আমি এই সুযোগে আরো একটু বলে নিই যে সংবিধানের আলোকেও কিন্তু, কিংবা সংবিধানের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করে কিন্তু আমাদের পরিবেশ সংক্রান্ত প্রচুর আইন হয়েছে, মোর দেন 200 লস, যেগুলি ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আসলে পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখছে। এখন বাস্তবায়ন আসলে কতটুকু হচ্ছে, কিংবা এনভায়রনমেন্টাল পারফরমেন্সটা আসলে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারছি, যদি আমরা স্ট্যাটিস্টিক দেখি তাহলে বলবো যে সেই স্ট্যাটিস্টিকটা খুব একটা সুখকর নয়। কারণ আমাদের যে রিসেন্ট যে এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স দেখেছি আমরা, সেখানেও কিন্তু 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 177তম। তার মানে আমরা বুঝতেই পারছি যে বাংলাদেশ যে এনভায়রনমেন্টাল পারফরমেন্স সেটি আসলে খুব একটা সুখকর অবস্থানের নয়। এখন কি কারণ হতে পারে আসলে? এখন আমরা আসলে অন্য অনেক কারণগুলি ধীরে ধীরে নিশ্চয়ই আলোচনা করবো আলোচনার মাঝখানে, কিন্তু এখানে একটু বলে রাখি যে একটু আগে যে ডিসকাসটা আলোচনা করলাম, এখন আমরা কি এই প্রশ্নটা নিজেদেরকেই করতে পারি কিনা যে কনস্টিটিউশনাল রিকগনিশন অফ রাইট টু এনভায়রনমেন্ট কি সবসময় কি আমার এনভায়রনমেন্টাল পারফরমেন্সের জন্য সুবিধাজনক কিংবা সুফল বয়ে আনে কিনা, এটি নিয়ে আসলে ডিবেট রয়েছে, বিতর্ক রয়েছে। যে রিকগনিশন হলেই যে শুধুমাত্র এনভায়রনমেন্টাল পারফরমেন্স ভালো হয়ে যাবে, তার আসলে ইম্প্যারিক্যাল কোনো এভিডেন্স আসলে নাই। ফর এক্সাম্পল, কিছুদিন আগে আমরা দেখেছি যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির যে রেজুলেশন, সেখানেও কিন্তু অনেকগুলি রেজুলেশনে আমরা দেখেছি যে খুব ইউনানিমাসলি রিকগনাইজ করা হয়েছে হিউম্যান রাইট টু এনভায়রনমেন্ট, অর্থাৎ হিউম্যান রাইটস এর সাথে এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জের নেক্সাস, সেই নেক্সাসটাকে কিন্তু ইউনানিমাসলি রাষ্ট্রসমূহ অ্যাকনলেজ করেছে এবং স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে এই স্বীকৃতি আসলে বৈশ্বিক পর্যায়ে ক্লাইমেট চেঞ্জের কিংবা এনভায়রনমেন্টের কি সুফল বয়ে আনবে আসলে, কিংবা আদৌ কোনো সুফল বয়ে আনবে কিনা আসলে, সেটি হচ্ছে গ্লোবাল পার্সপেক্টিভ। ন্যাশনাল লেভেলেও কনস্টিটিউশনাল রিকগনিশন আসলে কতটুকু সুফল বয়ে আনতে পারবে, সেটি নিয়ে যেটা একটু বললাম যে ডিবেট রয়েছে। ফর এক্সাম্পল, আমার বাংলাদেশ কিংবা ইজিপ্ট কিংবা যদি সাউথ আফ্রিকান কান্ট্রি সেনেগালের কথাও বলি, কিংবা সাউথ আফ্রিকান কনস্টিটিউশনের রাইট টু এনভায়রনমেন্টকে ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু এনভায়রনমেন্টাল পারফরমেন্সের যে অবস্থা সেটা কিন্তু সুখকর নয় লাইক বাংলাদেশ। কিন্তু অন্যান্য দেশে, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে কনস্টিটিউশনাল রিকগনিশন অফ রাইট টু এনভায়রনমেন্ট নাই, কিন্তু এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইজ মাচ বেটার দেন দি কান্ট্রিজ দ্যাট আই হ্যাভ সিন। অর্থাৎ আমরা যে বাংলাদেশের কথা বললাম, কিংবা ইজিপ্টের কথা বললাম, কিংবা সেনেগালের কথা বললাম, এগুলির যে কম্পারেটিভ যদি আমরা পার্সপেক্টিভ নিয়ে আলোচনা করি, তার মানে এখানে মিসিং লিঙ্কটা আসলে কোথায়? মিসিং লিঙ্কটা, তার মানে এটা বলছি না যে কনস্টিটিউশনাল রিকগনিশনের প্রয়োজন নেই। কনস্টিটিউশনাল রিকগনিশনের অবশ্যই প্রয়োজন আছে। এটা অবশ্যই রাষ্ট্রসমূহকে আইন তৈরি করতে এবং পরিবেশের সুরক্ষা দিতে বাধ্য করে এবং মেকানিজম ডেভেলপ করতে উৎসাহিত করে। কিন্তু মোটা দাগে কনস্টিটিউশনাল রিকগনিশনের পাশাপাশি যেটি প্রয়োজন সেটি হচ্ছে রুল অফ ল, যেটি গ্লোবালি এখন 2019 সালের কনসেপ্টের পরে এসেছে এনভায়রনমেন্টাল রুল অফ ল, এবং সেটি আসলে প্রমাণিত
যে এনভায়রনমেন্টাল রুল অফ ল যে দেশের বেশি থাকবে সে দেশের এনভায়রনমেন্টাল পারফরমেন্স বেশি ভালো হবে। যে ডিবেটটি একটু আগে বললাম যে রিকগনিশন শুধুমাত্র পারফরমেন্স নিয়ে আসে না, রিকগনিশন ইফ ইট ইজ কাপলড উইথ রুল অফ ল দেন ইট ব্রিংস দ্য পজিটিভ আউটকামস অর দি ডিজায়ার্ড আউটকামস। তার মানে হচ্ছে আমার রিকগনিশনের পাশাপাশি এনফোর্সমেন্টের বিষয়টি নিশ্চিত করতে হলে আমার রুল অফ ল এর প্রয়োজন। এবং রুল অফ ল এর যে বেসিক কম্পোনেন্ট, এই সুযোগে ছোট্ট করে একটু বলে নেই, হয়তো শেষের দিকে আবার আসবো, যে রুল অফ ল এর যে বেসিক বিষয়গুলি সেটি হচ্ছে যে আইন তৈরিতে আমার পাবলিক পার্টিসিপেশন আছে কিনা। আমি পরিবেশের সংরক্ষণে আইন তৈরি করলাম, ফর এক্সাম্পল নদী নিয়ে এখন আইন তৈরি হচ্ছে হাইকোর্টের জাজমেন্টের আলোকে, একটি ড্রাফট আইনও হয়েছে। এখন নদী নিয়ে আইন তৈরি করার সময় নদীর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত মানুষ, সে সমস্ত মানুষের সাথে আমি আসলে কনসালটেশন করেছি কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রুল অফ ল, এনভায়রনমেন্টাল রুল অফ ল ইন্ডেক্সের মধ্যে। দ্বিতীয় হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি দুইটা পার্ট থেকে আসে, একটা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে আর একটা হচ্ছে কর্পোরেট এজেন্ট থেকে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টেবিলিটি যেটি আমরা বলি। কারণ আমাদের দেশে যেহেতু আমরা মিডল ইনকাম কান্ট্রির দিকে যাচ্ছি এলডিসি গ্রাজুয়েশন থেকে, এবং সেখানে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির একটা বড় ভূমিকা আছে আমাদের এই মিডল ইনকাম কান্ট্রিতে গ্রাজুয়েশন করার ক্ষেত্রে। কিন্তু পাশাপাশি মনে রাখতে হবে ওই সমস্ত ইন্ডাস্ট্রির কিন্তু এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টেবিলিটি আছে, যেটা আমাদের দেশের কনটেক্সটে অনেকটাই মিসিং, কিংবা অ্যাকাউন্টেবল থাকে না অনেকাংশে। আমরা দেখি তারা কিন্তু এই সমস্ত এনভায়রনমেন্টাল পলিউটাররা অনেকাংশে আনঅ্যাকাউন্টেবল থাকে। এবং পাশাপাশি রাষ্ট্র আইন করে যে সমস্ত এজেন্সিকে দায়িত্ব দিয়েছে, ফর এক্সাম্পল ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, তাদের যে মনিটরিং কিংবা অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়টি, সেটি নিয়েও কিন্তু গবেষণার প্রয়োজন আছে এবং তাদের সক্ষমতার বিষয়টিকে অ্যাসেস করার প্রয়োজন আছে। তৃতীয়ত যে আসপেক্টটি বলতে চাই এনভায়রনমেন্টাল রুল অফ ল এর, সেটি হচ্ছে অ্যাক্সেস টু এনভায়রনমেন্টাল জাস্টিস। অর্থাৎ আমার দেশের মানুষ আসলে কতটুকু পরিবেশগত ন্যায় বিচার পাচ্ছে এবং ন্যায় বিচার আইন অনুযায়ী পাচ্ছে কিনা, সেটি নিয়েও কিন্তু এক ধরনের ডিবেট আছে। অর্থাৎ আমার দেশের আইনে পরিবেশ আদালত যে আইনটি রয়েছে 2010 সালের আইনে, সেই আইনে সরাসরি আদালতে কোনো ব্যক্তি এনভায়রনমেন্টাল লিটিগেন্ট মামলা করতে পারে না, তাকে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ডিরেক্টর জেনারেল কিংবা তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে মামলা করতে হয়। তার মানে এখানে একটা রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচ আমরা পর্যবেক্ষণ করছি, যে অ্যাক্সেস টু জাস্টিসের ক্ষেত্রে, অ্যাক্সেস টু কোর্টের ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশন আছে। এই রেস্ট্রিকটিভ অ্যাপ্রোচটা অ্যাক্সেস টু এনভায়রনমেন্টাল জাস্টিসের সাথে কন্ট্রাডিক্টরি, যেটা আসলে এগেইন কন্ট্রাডিক্টরি উইথ দ্য এনভায়রনমেন্টাল রুল অফ ল। তার মানে এই প্রত্যেকটা এলিমেন্টকে, পাবলিক পার্টিসিপেশন ইন দ্য ল মেকিং প্রসেস, accountability of the state and the industrial polluters and the access to environmental justice, এই তিনটা বিষয়ের সমন্বয় যদি আমরা কিংবা এই কম্পোনেন্ট প্রিন্সিপাল গুলিকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি আমাদের আইনের মধ্যে, তাহলে আমরা বুঝতে পারবো যে কনস্টিটিউশনাল রিকগনিশনটা আসলে কতটুকু ডিজায়ার্ড আউটকাম আমাদের জন্য নিয়ে আসতে পারে। ধন্যবাদ আপনার চমৎকার আলোচনার জন্য। আপনি বলছিলেন প্রথম প্রশ্নের উত্তরে যে 2011 সালের আগেও বাংলাদেশ সংবিধানে নানাভাবে মানে পরিবেশগত বিধান ছিল এবং মানে আমাদের আদালত সেটাকে নানাভাবে মানে ইনডিরেক্টলি ওটাকে মানে বিভিন্ন অধিকারের সাথে, বিশেষত রাইট টু লাইফের সাথে রিলেট করেছে। তো আমাদের পরিবেশ এবং সংবিধানের মধ্যে সম্পর্ক বিধানের ক্ষেত্রে বিচারকদের অর্থাৎ জুডিশিয়ারির কি ভূমিকা, বিশেষত পিআইএল এর ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল, এটা নিয়ে একটু আলোচনা করেন, বা এখনো আছে, শুরু তো ছিল না। আমাদের দেশের কনটেক্সটে আমি বলবো যে যতটুকু পরিবেশের উন্নয়ন হয়েছে, যতটুকু পরিবেশের উন্নতি আমরা দেখতে পাই, যতটা কম পরিমাণে হোক না কেন, তার বেশিরভাগ ক্রেডিটটা আসলে জুডিশিয়ারি। অর্থাৎ আমাদের জুডিশিয়ারি কিছু ল্যান্ডমার্ক আদালতের সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তগুলির আলোকে আসলে আমাদের এনভায়রনমেন্টের যে জুরিসপ্রুডেন্স, সেটা একটা অনন্য উচ্চতায় চলে গিয়েছে। বাস্তবতা মানে যে বাস্তবায়নের দিকটি নিশ্চয়ই ভিন্ন। আসলে আমাদের শ্রোতারা আসলে কনফিউজড হওয়ার সুযোগ নাই, যে আমাদের ইন পেপারে আমাদের আদালত যে সমস্ত রায় দিয়েছেন, যে সমস্ত ল্যান্ডমার্ক রায় দিয়েছেন, সে সমস্ত রায়ের আলোকে কিন্তু রাইট টু এনভায়রনমেন্টের যে ইন্টারপ্রিটেশনটি এসছে, ডক্টর মহিউদ্দিন ফারুকি ভার্সেস বাংলাদেশ আইনের ছাত্রদের কাছে এটা খুবই কমন একটি কেস, যেই কেসের মাধ্যমে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের বিষয়টি এসেছিল। লোকাস স্ট্যান্ডাইকে লিবারালাইজ করে শুধুমাত্র এগ্রিভ পারসনই আসলে মামলা করতে পারবে না, জনস্বার্থেও যে কেউ পাবলিক স্পিরিটেড কোনো ব্যক্তি পরিবেশ সংরক্ষণের জন্য আদালতে মামলা করতে পারবে,
এবং সেই মামলায় আদালত পরিবেশের পক্ষে রায়ও দিয়েছেন। সেই সমস্ত যুগান্তকারী বিষয় অনেকগুলি রায় কিন্তু আসলে আমরা পিআইএল এর মাধ্যমে দেখেছি। যদিও এখানে ছোট করে বলতে চাই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের অনেক এভিউজও হয়েছে, যেটি আসলে জুডিশিয়াল ইন্টিগ্রিটিকে কিছুটা প্রশ্নবিদ্ধ করেছে আমি বলবো যে, এবং আমাদের হাইকোর্ট ডিভিশনে কিন্তু সেখানে ওয়ার্ন করেছে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা আসলে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন যাতে না হয়। অর্থাৎ অনেকে তার ফেমাস হওয়ার জন্য কিংবা নিজের পরিচিতি বৃদ্ধির জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করছে। এই সমস্ত এলিগেশনের আলোকে কিন্তু আদালতের রায়, আদালত বলেছেন যে ইট শুড নট বি কনসিডার্ড এজ এ পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। পাবলিক স্বার্থ সেখানে বা জনস্বার্থ সেখানে আসলে জড়িত থাকতো। এবার আমরা যদি একটি স্পেসিফিক কেসটাতে বলি, খুবই ইন্টারেস্টিং আসলে এই আলোচনাটার জন্য এটা বলাটা, যে আমাদের রাইট টু লাইফের যে ইন্টারপ্রিটেশনটি এসেছিল, আমরা যদি ছোট্ট করে একটু দেখি, সেখানে বলা হয়েছিল যে আর্টিকেল 31, যেটা আমি একটু আগে বলেছি, আর্টিকেল 31 and আর্টিকেল 32 of our constitution protects right to life as a fundamental right, যেহেতু আমাদের সংবিধানের 3য় ভাগে সেটি এসছে। এবং সেটা আসলে এই রাইট টু লাইফ বলতে আমরা আসলে কি বুঝি, রাইট টু লাইফ বলতে কি ধরনের বিষয়গুলি আসলে তার মধ্যে ইনক্লুড হবে, পরিবেশ কি সেখানে আসবে কিনা। আসলে আমাদের সুপ্রিম কোর্ট কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছে যে রাইট টু লাইফ এনকম্পাসেস দি প্রোটেকশন এন্ড প্রিজার্ভেশন অফ এনভায়রনমেন্ট, ইকোলজিক্যাল ব্যালেন্স, ফ্রি ফ্রম পলিউশন অফ এয়ার এন্ড ওয়াটার, স্যানিটেশন, উইদাউট হুইচ লাইফ ক্যান হার্ডলি বি এনজয়েড। অর্থাৎ জীবন কিংবা রাইট টু লাইফ আসলে উপভোগ করা যাবে না যদি না সেখানে ফ্রেশ এয়ার থাকে, ফ্রেশ ওয়াটার থাকে, সেফ ওয়াটার থাকে এবং স্যানিটেশন থাকে। আমরা যদি আমাদের এয়ার যদি পলিউটেড হয়, আমাদের ওয়াটার যদি কন্টামিনেটেড হয়, তাহলে আমরা রাইট টু লাইফ এনজয় করতে পারবো না। এবং এই যে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, দ্যাট অলসো লিড টু দি ভায়োলেশন অফ রাইট টু লাইফ। এই যে একটা গোল্ডেন ইন্টারপ্রিটেশন কিংবা ল্যান্ডমার্ক ইন্টারপ্রিটেশন, সেটি কিন্তু আমরা আসলে এই ডক্টর মহিউদ্দিন ফারুকী ভার্সেস বাংলাদেশ কেসে দেখেছি এবং পরবর্তীতে অসংখ্য মামলায় আসলে সেটা রিফ্লেকশনে কিন্তু আমরা দেখেছি। রিসেন্টলি আমরা যেটা দেখেছি, আমাদের হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশের যে কেসে, যেটি তুরাগ রিভার কেস নামে সবচেয়ে বেশি পরিচিত, সেখানেও কিন্তু আমাদের হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন ক্যাটাগরিক্যালি আর্টিকেল 31, 32 এবং আমি যে একটু আগে দুটো আর্টিকেল কথা বললাম, আর্টিকেল 15 এবং আর্টিকেল 21, আর্টিকেল 18A, এই প্রত্যেকটা বিষয়কে ইন্টারপ্রিট করার মাধ্যমে তারা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে যে পাবলিক প্রপার্টি কিংবা ন্যাচারাল রিসোর্সকে নষ্ট করা হলে সেক্ষেত্রে তার প্রতিকার রয়েছে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই। তার মানে এই যে কনস্টিটিউশনালিজম, যেটা নিয়ে আমাদের আলোচনা আজ করি, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু আমাদের সাবস্ট্যান্টিভ এবং প্রসিডিউরাল এনভায়রনমেন্টাল রাইটের যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের আদালত অ্যাকনলেজ করেছে এবং রিকগনাইজ করেছে। শুধু তাই না, আমাদের এই রিভার জাজমেন্টের অন্যতম ল্যান্ডমার্ক একটা বিষয় ছিল প্রথমত যে পাবলিক ট্রাস্ট ডক্ট্রিনকে আসলে পার্ট অফ দ্য লজ অফ দ্য ল্যান্ড বলা হয়েছে, যদিও সংবিধানে বলা হয়েছে, তারা আলাদা করে বলা হয়েছে যে দিস শুড বি ট্রিটেড অ্যাজ এ পার্ট অফ দ্য ল অফ দ্য ল্যান্ড। দ্বিতীয়ত হচ্ছে যেটি বলছিলাম যে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, লিগ্যাল পার্সন হিসেবে, ইট ক্যান সু এন্ড ইট ক্যান বি সুড, তার যে লিগ্যাল পার্সোনালিটি দিয়েছে। এবং শুধু তাই না, নদীকে শুধুমাত্র রাইট হোল্ডার তৈরি করা হয় না, পাশাপাশি এই রাইটকে বাস্তবায়নের জন্য আমাদের রাষ্ট্রকে ট্রাস্টি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এই জাজমেন্টটিতে। এবং সেখানে বলা হয়েছে ন্যাশনাল রিভার কনজারভেশন হবে, ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন হবে, সেখানে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ডিয়ান ওই সমস্ত বাংলাদেশের সমস্ত নদী সমূহ যারা আসলে নদীর সুরক্ষায় এগিয়ে আসবে এবং মামলা করতে পারবে নদীর পক্ষ থেকে এবং নদীর যে অধিকার আছে সেটিকে বাস্তবায়ন করতে পারবে। তার মানে মোটা দাগে যদি আমরা বলি যে আমাদের জুডিশিয়ারির একটা ল্যান্ডমার্ক ভূমিকা আছে এবং বাংলাদেশ ইজ দ্য 4th country in the world, which is definitely a significant achievement, যে যেখানে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং রিভারকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাইটস অফ নেচারের যে একটি আসপেক্ট রয়েছে, সেই আসপেক্টটিকে কনস্টিটিউশনের মধ্যেই যে ইন্টারপ্রিটেশন করা যায়, সেটিরও কিন্তু ওয়ে আউট আমাদের উচ্চ আদালত দেখিয়েছে। এবং ডেফিনেটলি সেখানে উচ্চ আদালত আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য এবং আমরা কিন্তু উচ্চ আদালতের বিভিন্ন রায়ের যে পর্যালোচনা এবং ইন্টারপ্রিটেশনের মাধ্যমে নতুন নতুন জুরিসপ্রুডেন্স ডেভেলপ করতেও সক্ষম হচ্ছে। ধন্যবাদ। যেটা মানে আমাদের উচ্চ আদালত এসব ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সত্যি আমাদের সে বিষয়ে
কিছু কিছু বিষয় আমাদের গর্ব করারও বিষয় আছে। পাশাপাশি আমাদের আবার জুডিশিয়াল অ্যাডভেঞ্চারিজম নামেও একটা টার্ম আমরা ব্যবহার করতে পারি, যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা অ্যাডভেঞ্চারাসও হয়ে যান। তো যাই হোক, সেসব নিয়ে আমাদের আলোচনা চলবে এবং আগামী পর্বে আমরা এই বিষয়টা জুডিশিয়াল ল মেকিং নিয়ে আলোচনা করব। তো সমালোচনা আলোচনা সমস্ত কিছুই চলতে থাকুক। আমাদের পরের প্রশ্ন হচ্ছে, আপনি বলছিলেন পাবলিক ট্রাস্ট ডক্ট্রিন সম্পর্কে উল্লেখ করেছেন, তো এইটা সম্পর্কে আরেকটু যদি ডিটেইলি বলতেন, এবং এই ডক্ট্রিনটা কিভাবে পরিবেশ বাঁচাতে ভূমিকা রাখতে পারে, এবং উচ্চ আদালতের বিষয় তুরাগ রিভারের ক্ষেত্রে আপনি ইতিমধ্যে আলোচনা করেছেন, এই ডক্ট্রিনটাকে সেখানে কিভাবে প্রয়োগ করা হলো বিষয়টা নিয়ে যদি আরেকটু বিস্তারিত আলোচনা করতেন। আচ্ছা, পাবলিক ট্রাস্টটা যদি আমরা খুব সহজ করে বলি, যে পাবলিক যে প্রপার্টি থাকবে কিংবা ন্যাচারাল যে রিসোর্স রয়েছে ইন রিলেশন টু এনভায়রনমেন্ট, সেখানে আসলে প্রাইভেট ওনারশিপ থাকবে না। ওনারশিপটি আসলে পাবলিক ওনারশিপ থাকবে, কিংবা যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, পাবলিক প্রপার্টি যেটি রয়েছে, সেটিকে আমরা প্রাইভেট কিংবা কমার্শিয়াল পারপাসে আমরা ইউজ করতে পারবো না। সেটি একমাত্র জনস্বার্থে ব্যবহার করা যাবে। এবং এই যে জনস্বার্থটি সংরক্ষিত হলো কিনা তার জন্য রাষ্ট্র জনগণের পক্ষ থেকে ট্রাস্টি হিসেবে কাজ করবে। সেটি হচ্ছে ছোট করে পাবলিক ট্রাস্টের কনসেপ্টের যে বিষয়টি। এখন আমাদের সংবিধানে যেটা আমরা বলেছি একটু আগে, সেটাকে আমরা আসলে রিপিট করতে চাই না। আর্টিকেল 21-এ খুবই ক্যাটাগরিক্যালি প্রজাতন্ত্রের প্রত্যেকটি কর্মচারীকে আসলে আমি এই আমার কাছে আর্টিকেল 21(1) এবং 2 সবচেয়ে প্রিয় একটি প্রভিশন সংবিধানে। সেখানে কিন্তু প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারীর দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত ভাবে, যে টু সার্ভ দ্য পিপল। সো টু সার্ভ দ্য পিপল এর ইন্টারপ্রিটেশন নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পারি, যে মানুষের সেবা করা এবং মানুষের স্বার্থ সেখানে যেখানে সংরক্ষিত হয় সেটিকে নিশ্চিত করা। সার্ভ মানে হচ্ছে যে যেটা আমরা হসপিটালের নার্স বলি, তারা আসলে সেবক কিংবা সেবিকা। এখন এই পাবলিক ট্রাস্ট ডক্ট্রিনটি আমাদের তুরাগ রিভার কেসে যেভাবে রিফ্লেক্টেড হয়েছে, কারণ আমরা দেখেছি যে আমাদের ন্যাচারাল রিসোর্সের যে এক্সপ্লয়টেশন গত 50 বছরে হয়েছে, দ্যাটস মোস্টলি বিকজ অফ দি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেই র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে পরিবেশের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেখানে রাষ্ট্র তার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছে, কিংবা রাষ্ট্রকে সুপ্রিম কোর্ট কিংবা আমাদের সর্বোচ্চ আদালত আরেকবার রিমাইন্ড করে দিল যে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে যে তার পাবলিক ট্রাস্টি হিসেবে কিংবা ট্রাস্টি হিসেবে পাবলিক প্রপার্টিকে কিংবা ন্যাচারাল রিসোর্সকে সুরক্ষা করার জন্য সে সব ধরনের মেকানিজম ডেভেলপ করবে, আইন তৈরি করবে। এবং শুধু আইন তৈরি নয়, প্রাতিষ্ঠানিক উন্নতির জন্য, যেটা আপনি বললেন তুরাগ রিভার কেসে, সেখানে কিন্তু আইন রিফর্ম করার কথা বলা হয়েছে, আইন সংশোধনের কথা বলা হয়েছে। পাশাপাশি যে প্রতিষ্ঠানটির কথা বলা হয়েছে, ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন, সেই প্রতিষ্ঠানটির এম্পাওয়ারমেন্টের একটি ঘাটতি আছে। আমাদের বর্তমান আইনে এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি কাগজে প্রতিষ্ঠান, এটি বাস্তবায়ন করতে পারে না কোনো বিষয়, কিংবা ইমপ্লিমেন্টিং অথরিটি তার নাই। সেই বিষয়টি কিন্তু আদালত সুনির্দিষ্টভাবে বলার চেষ্টা করেছে। এটি এই কারণে বললাম যে ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি, ল রিফর্ম, এই দুইটা বিষয়কে, এই দুইটা আসপেক্টকে ইনকর্পোরেট করার মাধ্যমে আমাদের উচ্চ আদালত কিন্তু এই পাবলিক ট্রাস্ট ডক্ট্রিনটিকে ইউজ করার জন্য কিংবা ইউটিলাইজ করার জন্য রাষ্ট্রকে আরেকবার রিমাইন্ডার দিল, যাতে করে রাষ্ট্র তার দায়িত্বটা আবার উপলব্ধি করতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিটিভ বিষয় হচ্ছে, রাষ্ট্র কিন্তু অলরেডি উচ্চ আদালতের, বাংলাদেশ সরকার অলরেডি উচ্চ আদালতের রায়ের আলোকে একটি খসড়া আইন তৈরি করেছে। উচ্চ আদালতের রায়ের যে পর্যবেক্ষণগুলি ছিল, সেই পর্যবেক্ষণগুলিকে ইনকর্পোরেট করে। তার মানে সেখানেও কিন্তু জুডিশিয়ারি, যেটা একটু আগে বললেন আপনি, জুডিশিয়ারির যে ল মেকিং প্রসেসের একটা ইনভলভমেন্ট, যেটা আপনার নেক্সট এপিসোডে আলোচনা হবে, সেটাও কিন্তু একটা ক্লিয়ার রিফ্লেকশন, যেটা সুপ্রিম কোর্টের রায়ের আলোকেই কিন্তু নতুন একটি ড্রাফট নদী রক্ষা আইন হচ্ছে, যেটি ড্রাফট পর্যায়ে আছে। এবং আরেকটু ইনফরমেশনের জন্য বলে রাখি, আজকে যে জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে নদীর সুরক্ষা করার জন্য, সেটিও কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায়ের বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে 2013 সালের আইনটি হয়েছে। তার মানে আমাদের জুডিশিয়ারির কিন্তু একটি অন্যতম ভূমিকা রয়েছে আইন তৈরিতে, শুধুমাত্র না, পাশাপাশি ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি, ইনস্টিটিউশনাল এম্পাওয়ারমেন্ট নিশ্চিত করতে কিন্তু আমাদের উচ্চ আদালতের একটা বড় ভূমিকা রয়েছে, যেটি তুরাগ রিভার কেসে আমরা পর্যবেক্ষণ করি।
ধন্যবাদ। যেটা আপনি বলছিলেন যে রাষ্ট্র ট্রাস্টি, তবে যখন আমরা আন্তর্জাতিক গ্লোবাল ইকোনমির কথা চিন্তা করি তখন অনেক রাষ্ট্রের সার্বভৌমত্ব বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির কাছে কতখানি থেকে যায় সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। আমরা দেশপ্রেমের কথা বলি, কিন্তু আসল জায়গায় দেশপ্রেমটা আমাদের দেখাতে হবে। এবং আমরা যখন ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবারের ক্ষেত্রে একটা ছোট্ট গ্লোবাল নর্থের কান্ট্রি হিসেবে আমাদেরকে কি করতে হয়, বিভিন্ন জাহাজ ভাঙতে হয়। বিভিন্ন বড় বড় দেশ জাহাজ তৈরি করবে, সেটা ব্যবহার করবে, এবং যখন বাতিল হয়ে যাবে আমাদের কাছে দিয়ে দেবে যে তোমরা এটা ভাঙো এবং তোমাদের পরিবেশ নষ্ট করো। তো এটা একটা আমাদের জন্য মানে চ্যালেঞ্জ। এবং পাশাপাশি আমরা আপনি যেটা বললেন যে আমরা অর্থনৈতিকভাবে উন্নয়ন করার চেষ্টা করছি এবং আমাদের আরো বহুদূর যেতে হবে, এবং আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরো বাড়াই তাহলে সেটার পলিউশনটা আরো বাড়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এই দুটো চ্যালেঞ্জ ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করাটা অনেক কঠিন কাজ। তো আরেকটা ব্যাপার, আমরা সবাই হাত তুলে দোয়া করবো যে আমাদের যে ব্রিটিশ আমল থেকে যে রাষ্ট্র ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সেটা যাতে সেবক হয়ে ওঠে। যাই হোক, তো আপনার যেটা বললেন যে আপনার প্রিয় বিধান, সেটা যেন আসলে বাস্তব হয়ে ওঠে। এর পরের প্রশ্ন হচ্ছে, আপনি যেটা ইতিমধ্যে আলোচনা করেছেন সেটাই ধারাবাহিকতায়, যে এই যে স্বীকৃতি দেওয়া হলো নদীকে আইনি সত্তা হিসেবে, এই স্বীকৃতি দেওয়াটা মানে লিগ্যাল পার্সন হিসেবে বা আইনি সত্তা হিসেবে দেওয়াটা কতটা রিয়েলিস্টিক্যালি ফিজিবল হবে, যেটা বাংলা করা যেতে পারে বাস্তবসম্মত মনে করেন কিনা, এবং এই নদীর স্বীকৃতি নদীর অধিকারকে কিভাবে রক্ষা করবে বা নদী রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে, এই সম্পর্কে আলোচনা করুন। থ্যাংক ইউ। এটা আংশিকভাবে কিছু রিপ্লাই আমি আসলে দিয়েছি, তারপরেও একটু ছোট করে বলতে চাই যে এই জাজমেন্টটি খুবই লফটি একটি জাজমেন্ট, এবং যেটা বললাম যে বাংলাদেশ দ্য ফোর্থ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যেখানে নদীকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন নদীকে আসলে এরকম একটা অবস্থায় জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যেখানে ঢাকার চারপাশে 4টা নদী ইকোলজিক্যালি ডেড। সো উইচ কন্ট্রাডিক্টস ডেফিনেটলি, যেটা আমাদের জন্য হতাশার একটা খবর। যেটা আমাদের জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান গত মাসেই কিংবা তার কিছুদিন আগে প্রথম আলোতে একটা ইন্টারভিউতে বলেছেন যে ঢাকার চারপাশের যে 4টা নদী সেটি তারা আসলে ইকোলজিক্যালি ডেড। এখন যে আসলে মৃত তাকে আসলে স্বীকৃতি দিয়ে কি লাভ আসলে, এই দ্বিতীয় প্রশ্ন কিন্তু সেটা আসলে চলে আসলে মৃত ব্যক্তিকে স্বীকৃতি দিয়ে আসলে কি হবে। এখন মোটা দাগে আমি বলবো যে এটা যে রাতারাতি সব পরিবর্তন নিয়ে আসবে তা কিন্তু না, কিন্তু এটা হয়তো একটা নতুন বিষয়ের একটা সূচনা করলো মাত্র। কি করতে পারে আসলে, কিংবা রিয়ালিস্টিক্যালি পসিবল করার জন্য কি করা প্রয়োজন আসলে। আমি প্রথমত বলবো যে এই জাজমেন্টটাকে রিয়ালিস্টিক্যালি বাস্তবায়ন করা সম্ভব এবং এটার গুরুত্ব আছে, ইম্প্যাক্ট আসলে আছে। প্রথমত যেটি বলবো যে আইনি সংশোধনের একটি বিষয় কিন্তু সেটি বলেছে, এবং এই জাজমেন্টে ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে রিভার এনক্রোচমেন্টকে ক্রিমিনাল অফেন্স হিসেবে আইডেন্টিফাই করার জন্য, নদী দখলকে, নদী দূষণকে ক্রিমিনাল অফেন্স হিসেবে চিহ্নিত করার জন্য আইন আমাদের এই জাজমেন্টটিতে বলা হয়েছে। তার মানে এখন আপনাকে আইন তৈরি করতে হবে এবং আইন তৈরি করে ক্রিমিনাল অফেন্স হিসেবে ডিক্লেয়ার করতে হবে এবং তার মেকানিজমটাও বলে দিতে হবে। এর মাধ্যমে আপনি একটা আইনি মেকানিজম পেলেন, যেটা এই জাজমেন্টের আগে ছিল না। দ্বিতীয়ত যদি বলবো যে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টেবিলিটি, প্রতিষ্ঠান সমূহকে অ্যাকাউন্টেবল করার যে একটা বিষয় আছে সেটা কিন্তু এই জাজমেন্টে এসছে, এবং তার মাধ্যমে আসলে আমাদের প্রতিষ্ঠানগুলি আরো অ্যাকাউন্টেবল হবে বলে ধারণা। তৃতীয়ত যদি বলবো মনিটরিং মেকানিজমের কথা বলা হয়েছে এই জাজমেন্টে। শুধুমাত্র ইনস্টিটিউশন থাকলেই হবে না, আইন থাকলে হবে না, মনিটরিং করতে হবে যে কতটা আসলে বাস্তবায়ন হচ্ছে। 4 নম্বর যে পয়েন্টটি বলতে চাই, এনভায়রনমেন্টাল এডুকেশন। এখন আমার আইন আছে, আমার উচ্চ আদালত লফটি জাজমেন্ট দিয়েছে, কিংবা আর্টিকেল 21 এর শুধু আর্টিকেল 21(2) পড়বো, যেটা মানে শুধুমাত্র আমাদের এক্সিকিউটিভদের জন্য অ্যাপ্লিকেবল, সেটা পড়ে আমি নিজে খুব স্বাচ্ছন্দ্যে থাকবো। আর্টিকেল 21 এর 1 পড়বো না, যেখানে সিটিজেনের দায়িত্ব আছে পাবলিক প্রপার্টি সুরক্ষা করা। আমার যে কনসাসনেস, এনভায়রনমেন্টাল কনসাসনেস হিসেবে জনগণের যে পারসেপশন কিংবা এনভায়রনমেন্টাল বিহেভিয়ারটা আমার আসলে কিরকম, আমি এনভায়রনমেন্টকে কিভাবে আসলে পারসিভ করি, তার জন্য আমার যে এনভায়রনমেন্টাল এডুকেশন প্রয়োজন, সেই এডুকেশনের বিষয়গুলি কিন্তু আমাদের জাজমেন্টে এসেছে, হুইচ ইজ ভেরি প্রেইজওয়ার্দি, যে আমাদের এডুকেশনটাকে
কালচারাল একটা ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমাদের এই জাজমেন্ট এখানে একটা বড় গুরুত্বপূর্ণ প্রভিশন রেখেছে, এবং সেটি প্রাইমারি লেভেল থেকে শুরু করে টার্সিয়ারি লেভেল পর্যন্ত, ইনক্লুডিং দি হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি। তার মানে এনভায়রনমেন্টাল এডুকেশনটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এনভায়রনমেন্টাল কনসাসনেস যদি আপনি আপনার জনগণের মধ্যে না থাকে, তাহলে যতই আপনি ইনস্টিটিউশনকে অ্যাকাউন্টেবল করেন, ল এনফোর্সিং এজেন্সিকে অ্যাকাউন্টেবল করেন, আপনার জনগণ যদি পরিবেশের প্রতি সহানুভূতিশীল না হয়, তাহলে কিন্তু মোটা দাগে নদীর অধিকার কিংবা পরিবেশের অধিকারকে সংরক্ষণ করা সম্ভব হবে না। তার মানে হচ্ছে এই আমাদের জাজমেন্টের যে আসপেক্ট গুলি রয়েছে, এই আসপেক্ট গুলিকে যদি আমরা পলিসি লেভেলে, ইনস্টিটিউশনাল লেভেলে, এডুকেশনাল লেভেলে আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি, এক্সিকিউট করতে পারি, আমার কাছে মনে হয় যে নদীর অধিকার, নদীর যে জীবন্ত সত্তা, সেই জীবন্ত সত্তাকে বাস্তবে রূপ দিতে আসলে রিয়েলিস্টিক্যালি পসিবল। ধন্যবাদ। আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জের পাশাপাশি এক্সটার্নাল বা ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জও আছে, কারণ বাংলাদেশের উপর দিয়ে অনেকগুলো আন্তর্জাতিক নদী বয়ে গেছে যেটা আর উৎপত্তি বাংলাদেশের বাইরে, এবং বাংলাদেশের বাইরে যখন কোনো কর্মকাণ্ড হবে সেটার ক্ষেত্রে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেই। তবে যদি আমরা ভিতরে, আপনি যেটা বললেন যে এই যে এনভায়রনমেন্টাল এডুকেশনটা, যেটা এই যে তুরাগ রিভার কেসে বিচারপতি আশরাফুল কামাল জোর দিয়েছেন, তো এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা সেন্সিটাইজ করতে পারি বিষয়টাকে, তাহলে হয়তো আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রেও জাতীয় ঐক্যমত তৈরি হবে, যেটা খুবই জরুরি। জাতীয় এইসব বিষয়ে যদি আমাদের ঐক্যমত তৈরি না হয়, তাহলে আমরা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি শুরুতে বলেছিলেন যে মানে পরিবেশের ক্ষেত্রে আদিবাসীদের দৃষ্টিভঙ্গি যারা সমতলে তথাকথিত শহুরে সভ্য যারা, তাদের থেকে ভিন্ন, এবং তারা পরিবেশ রক্ষার ক্ষেত্রে বেশি মানে আন্তরিক। তো আপনার কি মনে হয় যে আলাদাভাবে আদিবাসীদেরকে সাংবিধানিক অধিকার না দেওয়ায়, সুরক্ষিত তাদের অধিকার সুরক্ষিত না করায় তাদের পরিবেশগত বা পরিবেশ বান্ধব ঐতিহ্য নষ্ট হচ্ছে, এবং এর ফলে সার্বিকভাবে কি আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে বাংলাদেশে? আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে আলোচনা করুন। প্রথমত হচ্ছে বিষয়টি খুবই বিতর্কিত একটি বিষয়, সো সেটি নিয়ে ওভারঅল কমেন্ট করাটা কিছুটা অসুবিধা। কিন্তু আপনার যে প্রশ্নের উত্তরটি আমি কিছুটা আমার পূর্বের আলোচনায় দিয়ে এসেছি, যে এনভায়রনমেন্টের দুই ধরনের পারসেপশন রয়েছে, একটা অ্যানথ্রোপোসেন্ট্রিক পারসেপশন আর একটা বায়োসেন্ট্রিক কিংবা ইন্ডিজেনাস পারসেপশন অফ এনভায়রনমেন্ট। এখন দেখতে হবে যে বাংলাদেশকে শুধুমাত্র ইন্ডিজেনাস পারসেপশন অফ এনভায়রনমেন্টকে যদি আমরা ইমপ্লিমেন্ট করার জন্য খুব বেশি দায়িত্ব নিতে বলি, উইদাউট কনসিডারিং দি ইন্টারন্যাশনাল গ্লোবাল আসপেক্ট, সেটাও কিন্তু বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য একটা বড় ধরনের চাপ হয়ে আসবে। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি এই দুটি পারসেপশনের, অ্যানথ্রোপোসেন্ট্রিক এবং ইকোসেন্ট্রিক কিংবা ইন্ডিজেনাস পারসেপশন, আমরা যদি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট দেখি, স্টকহোম ডিক্লারেশন থেকে শুরু করে পরবর্তী যে ডিক্লারেশনগুলি এসছে, তার প্রত্যেকটাই কিন্তু, অথবা মোস্ট অফ দেম কিন্তু বেসড অন অ্যানথ্রোপোসেন্ট্রিক পারসেপশন অফ এনভায়রনমেন্ট, অর্থাৎ যেখানে আসলে হিউম্যান বিং আর রাইটফুলি ডমিনেন্ট ওভার নেচার, অর্থাৎ মানুষ তার নিজের ইচ্ছা মতো পরিবেশকে আগে এক্সপ্লয়েট করবে, দেন নেচারের যে বিষয়টি আসবে। কিন্তু আমার ইন্ডিজেনাস পারসেপশন বলতেছে যে না, নেচার এবং হিউম্যান বিং আর পার্ট অফ দি নেচার, দে আর ইন্টারডিপেন্ডেন্ট, নট ডিপেন্ডেন্ট টু ইচ আদার, মেথডস অফ ইকুয়াল কোএক্সিস্টেন্স উইল প্রিভেইল। কিন্তু এখন আমাকে দেখতে হবে গ্লোবাল কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি যখন আইন তৈরি করে, তখন কিন্তু ইকোসেন্ট্রিক পারসেপশনকে মাথায় রেখে আইন তৈরি করে না, অ্যানথ্রোপোসেন্ট্রিক পারসেপশনকে মাথায় রেখে আইন তৈরি করে। সো গ্লোবালি যখন এই ডিসকোর্সটি ডেভেলপ হয় নাই, তখন ন্যাশনাল লেভেলে আইন তৈরিতে কিংবা প্র্যাকটিসেও সেটির রিফ্লেকশন করাটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং বিষয়, এবং বাংলাদেশও নিশ্চয়ই সেই চ্যালেঞ্জটা ফেস করছে। তবে একাডেমিক্যালি যদি বলতে চাই, তবে অবশ্যই আমি বলবো যে কোনো ধরনের কনস্টিটিউশনাল রিকগনিশন অফ রাইটস আমাদের পরিবেশ সংরক্ষণে কিংবা ইন্ডিজেনাস কসমোলজি, ইন্ডিজেনাস পারসেপশনকে ইন্টিগ্রেট করতে অবশ্যই বড় সহায়ক, সেটা নির্দ্বিধায় বলা যায়। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে প্রকৃতিকে রোমান্টিসাইজ করতে যে আমরা বাস্তবতা থেকে যেন আবার বিচ্যুত না হয়ে যায়, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটেছে 1750 সালের দিকে মানে ইউরোপে, এবং তারা প্রায় 200 বছর ধরে পরিবেশটাকে করেছে। এখন আমরা যখন পূর্ব যখন
জাগছে, যেটা বলা হয় যে এই শতাব্দী হচ্ছে এশিয়ার শতাব্দী। তো এই শতাব্দীতে যখন এশিয়া, চীন, ভারত, এমনকি ছোট্ট বাংলাদেশে হয়তো চাইলে ইসরায়েলের মতো একটা পিচ্ছি রাষ্ট্র যেমন শক্তিশালী আমরাও হয়ে যেতে পারি, সেই স্বপ্ন আমরা দেখতেই পারি। যাই হোক, তো আমরা যখন উন্নয়ন করার চেষ্টা করছি, তো তখন আমাদের উপর যদি পরিবেশগত ইয়াটা চাপিয়ে দেওয়া হয়, তখন অতিরিক্ত বোঝা হবে। তো একদিকে যেমন রোমান্টিসাইজ করা বিপদ এবং অবহেলা করাটাও বিপদ, কারণ সার্বিকভাবে আমাদের যে ক্লাইমেটের অবস্থা দাঁড়িয়েছে, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। তো আমাদের কি পরিবেশ বিষয়ে আরো অগ্রসর আইন ও সচেতনতা দরকার কিনা, এই বিষয়টা নিয়ে যদি আপনি আলোচনা করতেন। খুবই চমৎকার একটা প্রশ্ন, আমার আমার খুবই ফেভারিট একটা প্রশ্ন এটা। আমি এটা প্রায় বলে থাকি বিভিন্ন আলোচনায় এবং ক্লাসেও আমি বিস্তারিত আলোচনা করি যেটা নিয়ে। এখন ব্যালেন্সটা আসলে কোথায় করব আমরা? পয়েন্ট হচ্ছে পয়েন্ট অফ ব্যালেন্স কোথায় নিশ্চিত হবে? আমি আসলে পরিবেশ সংরক্ষণ করব নাকি আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব, আমার ইকোনমিক গ্রোথ সাস্টেইন করার জন্য চেষ্টা করব, আমার আমার যে ইকোনমিক রেসিশন আসছে সেটা মোকাবেলা করব, না পরিবেশ মোকাবেলা করব? প্রথমত বুঝতে হবে শুধুমাত্র বাংলাদেশের মতো ডেভেলপিং কান্ট্রি না, গ্লোবাল কমিউনিটিকে বুঝতে হবে যে তাদের হিস্টোরিক রেসপন্সিবিলিটির জন্য আমরা যারা ডেভেলপিং কান্ট্রি আছে তারা বার্ডেনটা নিচ্ছি, ডিসপ্রপোর্শনেট বার্ডেন নিচ্ছি। আমরা ক্লাইমেট চেঞ্জে সবচেয়ে কম কন্ট্রিবিউট করেছি, কিন্তু সবচেয়ে বেশি বার্ডেন নিচ্ছি। এই যে একটা ডিসপ্রপোর্শনেট ইম্প্যাক্ট আমরা নিচ্ছি কিংবা বার্ডেন নিচ্ছি, তার জন্য গ্লোবাল রেসপন্সিবিলিটিকে অ্যাকনলেজ করতে হবে এবং গ্লোবাল পলিসি ডকুমেন্টে সেটা রিফ্লেকশন হতে হবে। আমরা প্রতি বছর কনফারেন্স অফ পার্টিস দেখি, আমরা COP27 সামনে আসতেছে, আলোচনা হয়, রোমান্টিসিজম হয়, অনেক কিছুই হয়, প্লেজার ট্রিপ হয়, কিন্তু গ্লোবাল পলিসি রিফ্লেকশনে কিন্তু ডেভেলপ কান্ট্রির যে কম্পেনসেশন কিংবা ডেভেলপ কান্ট্রির যে রোল এবং রেসপন্সিবিলিটিস সেটি কিন্তু আমরা রিফ্লেকশন দেখি না। সেখানে কিন্তু আমরা যারা ডেভেলপিং কান্ট্রি আছি তাদের নেগোসিয়েশন কিংবা ডিপ্লোম্যাটিক লেভেলে কিন্তু আমাদের প্রচুর কাজ করার সুযোগ আছে। এখন এটা বলে আসলে আমরা আসলে থেমে যেতে পারবো কিনা, সেটি থামার আসলে কোনো সুযোগ নাই, কারণ কনসিকুয়েন্সটা আমাকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে, বাংলাদেশকে নিতে হবে। বাংলাদেশের ক্ষতিটা আসলে কিরকম হচ্ছে যে আমাদের রিভার এরোশনের কারণে, ফ্লাডের কারণে, রিভার পলিউশনের কারণে, এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে আমার কি পরিমাণ ক্ষতি হচ্ছে, আমার হিউম্যান ইম্প্যাক্ট কিংবা অন্যান্য ক্ষতিকে আমি ভুলে যাই। এখন যেহেতু এটা ইকোনমিক গ্রোথ এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশনের ডিবেট, এখন আমি যেটা করতে চাই যে ইকোনমিক কস্টটাকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে আমার কি পরিমাণ জিডিপি লস হয়, অর্থাৎ যেই এনভায়রনমেন্টকে পলিউট করে আমি ইকোনমিক গ্রোথ অর্জন করছি, সেই ইকোনমিক গ্রোথকে সাস্টেইন করার বিষয়টিকে উপেক্ষা যদি আমি করি, তাহলে আমার কি ধরনের জিডিপি লস হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে বাংলাদেশের এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে 3.4% জিডিপি লুজ করছে, which is a significant amount জিডিপি। অর্থাৎ আমার জিডিপি অর্জন করার ক্ষেত্রে আমি হয়তো পরিবেশের দূষণ করছি কিংবা পরিবেশের দূষণটা আনএভয়েডেবল, আমাকে করতেই হচ্ছে আসলে, কিন্তু পরিবেশ দূষণ করার ফলে কিন্তু আমাকে 3.4% জিডিপিকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। ফরগেট অ্যাবাউট হিউম্যান হেলথ ইম্প্যাক্ট, আমাদের মানুষের উপর যে ইম্প্যাক্ট। ফর এক্সাম্পল, ঢাকার যে বায়ু, সেই বায়ুটা এতটাই দূষিত বায়ু যে সেখানে বসবাস করলে নর্মাল লঞ্জিভিটি 5.4 ইয়ার্স কমে যাবে। অর্থাৎ কেউ যদি 70 বছর নর্মাল লঞ্জিভিটি বাঁচার কথা, ঢাকার বাতাসে বসবাস করলে সে 66 ইয়ার বাঁচবে। ভেরি সিম্পল, রাইট? সো ইটস এ ভায়োলেশন অফ রাইট টু লাইফ এগেইন। কিংবা আমরা যদি এটারও আবার ইকোনমিক কস্ট আইডেন্টিফাই কিংবা অ্যাসেস করার চেষ্টা করি, সেটাও কিন্তু একটা হিউজ কস্ট হবে। এখন আমরা আসলে কোনটা করতে চাই? আসলে আমাদেরকে আসলে ইকোনমিক কস্টটাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী এনভায়রনমেন্টাল কস্টটাকে ইন্টারনালাইজ করতে হবে উইথ দি প্রোডাক্ট অফ উইথ দি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট। খুব সহজ করে যদি বলি, ছোট্ট করে, যে একটা টি শার্ট তৈরিতে কিংবা একটা শার্ট তৈরিতে যে পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হয়, এক্স অ্যামাউন্ট অফ পলিউশন ডিসচার্জ হয়। এখন একটা টি শার্টের প্রাইস যদি 120 টাকা হয়, তাহলে কিভাবে আমি আসলে এনভায়রনমেন্টাল কস্টটাকে ইম্পোজ করব? এনভায়রনমেন্টাল কস্টটাকে আমি এরকম ভাবে ইম্পোজ করব, ওই 120 টাকার মধ্যে আমার 20 টাকা চলে যাবে এনভায়রনমেন্ট ফান্ডে, আর 100 টাকা হচ্ছে আমার এই প্রোডাক্ট প্রাইসিং এ থাকবে। ওই এনভায়রনমেন্টাল ফান্ড দিয়ে আমি আসলে কি করব, আমার ওই যে অ্যাডাপ্টেশন মিটিগেশন মেজার রয়েছে কিংবা লস এন্ড ড্যামেজ রয়েছে, সেই বিষয়গুলিকে অ্যাড্রেস করতে আমার একটা এনভায়রনমেন্টাল ডোমেস্টিক এনভায়রনমেন্টাল ফান্ড থাকবে, যেই ফান্ড থেকে আমি
শুধুমাত্র ফর এক্সাম্পল আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিগুলিতে আমাদের পরিবেশ আইনে ইটিপি এস্টাবলিশমেন্টের কথা বলা হয়েছে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট কথা বলা হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের অনেক ফ্যাক্টরিতে ইটিপি আছে, ফিজিক্যালি আছে, কিন্তু ফাংশনিং করে না। কেন ফাংশনিং করে না? কারণটা হচ্ছে সেটিকে মেনটেন করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই কারণে তারা ইটিপি কে রান করেন না কিংবা ফাংশন করেন না। ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যখন ইন্সপেকশন টিম যায় ওই এক সপ্তাহে তারা রান করেন, আবার ইন্সপেকশন শেষ, আমার ফাংশনিং শেষ। এই মেকানিজমে চলছে। এখন আমি যে ওই যে 120 টাকার 20 টাকা দিয়ে যদি ফান্ড গঠন করি তাহলে কিন্তু আমার ইটিপি কে রান করতে পারবো, আর ইটিপি কে রান করলে আমার কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন কম হবে। তার মানে হচ্ছে এনভায়রনমেন্টাল যে কস্টটা ইকোনমিক কস্টের সাথে আমি যদি ইন্টিগ্রেট করতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র আমি পরিবেশের সংরক্ষণ করছি না, আমার ইকোনমিক গ্রোথটাকে আমি সাস্টেইন করছি। অর্থাৎ আমার যে 3.4% জিডিপির লস হচ্ছে সেটা কিন্তু 1% হবে কিংবা লেস দেন 1% হবে। আমি দুটাকে ব্যালেন্স করতে পারবো। এটা কিন্তু গ্লোবালি এখন একটা অ্যাকসেপ্টেড ডিসকোর্স ডেভেলপ হচ্ছে। আমাদের দেশের কনটেক্সটে এখনো আমরা সেটিকে উপলব্ধি করতে পারি না, তবে আমরা যত তাড়াতাড়ি উপলব্ধি করতে পারবো তত ভালো, কারণ আমাদের উপর কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের যে খরচ সেটিও কিন্তু আসতেছে। অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন আমরা জানি যে ম্যান্ডেটরি হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স আইন করার চেষ্টা করছে। অলরেডি ড্রাফট আইন হয়ে গিয়েছে এবং খুব দ্রুতই ম্যান্ডেটরি হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স আইন হবে, যে আইনের অধীনে আসলে তারা বাংলাদেশের ইন্ডাস্ট্রির কিংবা বাংলাদেশের কোম্পানির হিউম্যান রাইটস রেকর্ড দেখবে, এনভায়রনমেন্টাল রেকর্ডসও দেখবে। অর্থাৎ বাংলাদেশের কোম্পানিগুলির হিউম্যান রাইটস এবং এনভায়রনমেন্টাল রেকর্ড যদি ভালো না থাকে তাহলে কিন্তু তারা এখানে ইনভেস্ট করতে আসবে না, যেটা আমার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের প্রভাব। তার মানে এনভায়রনমেন্টাল কনসিডারেশনকে ইগনোর করে ইকোনমিক গ্রোথের যে সাস্টেইনেবিলিটি সেটিকে কল্পনা করাও মুশকিল আসলে। কারণ আমার ইউরোপিয়ান ইউনিয়নে কিংবা ইউরোপে ইউএসএ তে আমার যে মার্কেট তারা যদি আমার এখানে না আসে কিংবা ইনভেস্ট না করে তাহলে কিন্তু আমার ইকোনমিক একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। মোটা দাগে যে বিষয়টি বলতে চাই, পরিবেশ সংরক্ষণ যদি করা হয় তাহলে শুধুমাত্র নেচারের যে সুরক্ষা হয় কিংবা আমাদের হেলথের ভালো হয় কিংবা হিউম্যান সার্ভাইভালের জন্য ভালো হয় সেটা কিন্তু না, পাশাপাশি আমাদের যে ইকোনমিক গ্রোথ সেটাকে সাস্টেইন করার একটি সুবর্ণ সুযোগ তৈরি হয়। আদারওয়াইজ কিন্তু ইকোনমিক গ্রোথটাকে সাস্টেইন করা যাবে না। ছোট্ট একটি স্ট্যাটিস্টিক্স বলতে চাই, গ্লোবালি আমরা কোভিড-19 প্যান্ডেমিকে আমরা যদি দেখি যে কোভিড-19 প্যান্ডেমিকে খুব সম্ভবত আজকে পর্যন্ত 7 to 8 মিলিয়ন পিপল মারা গিয়েছে। গত 2-2.5 বছরের যে কোভিড-19 প্যান্ডেমিক যেটা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে, 70 থেকে 80 লক্ষ মানুষ মারা গিয়েছে। আমাদের ল্যান্ডসেট পাবলিকেশন বলছে কিছুদিন আগেই, আপনিও হয়তো জেনে থাকবেন, যে এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে গ্লোবালি 9 মিলিয়ন পিপল আর বিং কিল্ড। 90 লক্ষ মানুষ মারা যাচ্ছে পরিবেশ দূষণের কারণে গ্লোবালি। তার মানে হচ্ছে কোভিড-19 প্যান্ডেমিকের চেয়ে একটা বড় প্যান্ডেমিক হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। গোটা পৃথিবীকে বুঝতে হবে। আমার মনে হয় যে COP27 সেটা নিয়ে আলোচনা হওয়া উচিত যে এনভায়রনমেন্টাল পলিউশন, ক্লাইমেট চেঞ্জ ইজ মোর দ্যান এ প্যান্ডেমিক। যতক্ষণ পর্যন্ত না সেই রিয়েলাইজেশনটা আমাদের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে পরিবেশ সংরক্ষণটাকে রোমান্টিসাইজ করব। এবং সেই রোমান্টিসিজমে আমিও নিজেও শুনি আসলে আমার কলিগরা হয়তো বলে থাকে যে, কিংবা আমার বাংলাদেশের অনেকেই হয়তো আমাকে বলে থাকে যে তুমি তো পরিবেশ নিয়ে কাজ করো, খুবই ভালো বিষয় আসলে এটা। তো আমার পিঠ চাপড়ি দিয়ে বললো যে না, পরিবেশ তো ভালো বিষয়, কাজ করো, রাইট? তার মানে এটা এরকম একটা বিষয় যেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, রোমান্টিসাইজ করার মতো একটা বিষয়, যে ভালো পরিবেশ হলে মনে হয় ভালোই হয় কিংবা এটা সারা আসলে চলে যায়। এই যে পারসেপশন সেটা কিন্তু স্টেক হোল্ডারদের মধ্যেও আছে, শিক্ষিত সমাজের মধ্যেও আছে, যে পরিবেশ নিয়ে কাজ করো খুবই ভালো, তো আসলে খারাপ না। এই কনসাসনেসও কিন্তু একটা বড় ইম্প্যাডিমেন্ট আমার এই এনভায়রনমেন্টাল পলিউশনের যে ইম্প্যাক্ট বা ডিজাস্টার্স ইম্প্যাক্ট সেটাকে আন্ডারস্ট্যান্ড করার ক্ষেত্রে কিংবা বোঝার ক্ষেত্রে। ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। তো যেটা আপনি বলছিলেন যে এখন ইকোনমি এবং ইকোলজির মধ্যে একটা বৈপরীত্য, বিরোধিতা, বা যেটাকে বলা যায় যে এক ধরনের দ্বান্দ্বিক সম্পর্ক দাঁড়িয়ে গেছে। অথচ মজার ব্যাপার হচ্ছে
একই গ্রিক শব্দ থেকে এই দুটো শব্দের উৎপত্তি। তো এবং আদিতে এটা হচ্ছে ইকোনমিকাস বা এরকম সামথিং একটা ওয়ার্ড থেকে এই শব্দ দুটোর উৎপত্তি। এবং আদিতে ইকোনমিক্স বলতে আমরা ছোটবেলায় দেখতাম যে ছেলেরা কৃষি শিক্ষা পড়ে, মেয়েরা হোম ইকোনমিক্স পড়ে, কিন্তু আদিতে ইকোনমিক্স বলতে হোম ইকোনমিক্স বোঝাইতো এবং এটা ছেলে মেয়ে উভয়েরই দায়িত্ব আসলে। যাই হোক, তো এটা একটা ব্যাপার। তবে আপনি যেটা বললেন যে এই যে যে একটা ফান্ড তৈরি করা এবং সেখানে একটা অ্যামাউন্ট যুক্ত করা, সেটা অনেকে কার্বন ট্যাক্সেরও কথা বলে থাকেন, এবং আপনি শেষে যে বললেন যে এফডিআই প্রভাব পড়তে পারে, তবে আমি এই ক্ষেত্রে ডাউটফুল। কারণ কি, যখন প্রফিট ম্যাক্সিমাইজেশন আমার অর্থনীতির মোটিভ, তখন যেখানে কস্ট কম থাকবে আমাদের দেশে কেন আসে? একসময় চীনে যেত, কারণ চীনে লেবার ছিল চিপ। এখন আমাদের দেশে লেবার চিপ, কিন্তু চীনের লেবার এখন আর অতটা চিপ না। চীন এখন আবার ইনোভেশন এন্ড রিসার্চের দিকে যুক্ত হচ্ছে, এবং সেই জন্য আমি একসময় মানে মনে করি শিক্ষা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বাট সেই দিকে আমরা খুব বেশি নজর দিই না। কিন্তু আমাদের দেশে আসে, এফডিআই আসবে মনে হয়, কারণ আমাদের এখানে তারা প্রফিট বেশি ম্যাক্সিমাইজ করতে পারবে। ওয়ালমার্ট যদি ইউরোপ আমেরিকা ডমিনেট করে, তাদের যদি প্রফিটটাই বড় হয়, তাহলে হয়তো ওই আশঙ্কাটা থাকবে। কতদিন মানে কতটা সাস্টেইনেবল আশঙ্কা, সেটা নিয়ে প্রশ্ন তোলা যায়। যাই হোক, তো ধন্যবাদ এই আলোচনাটার জন্য। আপনি আমাদের এর পরের প্রশ্ন হচ্ছে, আমরা একদিকে দেখছি যে রাজনৈতিক কারণে শরণার্থী তৈরি হচ্ছে, এবং আমরাও দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে মানে সেখানকার সংখ্যালঘু ইথনিক মাইনরিটি বা জাতিগত সংখ্যালঘু রোহিঙ্গাদের উপরে অত্যাচারের ফলে তারা বাংলাদেশে চলে আসছে, এবং পৃথিবীর নানা অঞ্চলে এরকম শরণার্থী সংকট তৈরি হচ্ছে। আবার আমরা দেখছি মানে ক্লাইমেট রিফিউজি কনসেপ্টের সাথে পরিচিত হচ্ছে, এবং এই জলবায়ু শরণার্থীও ভাবাবে এবং ভাবাচ্ছেও। তো এটা একটা দিক। আবার অন্যদিকে দেখছি যে যেই সব এলাকায় রোহিঙ্গাদের মানে বা রোহিঙ্গা বলছি বা যে কোনো শরণার্থীরা যেতে পারতো, বা এমনকি ইকোনমিক মাইগ্রেন্ট যাদের অর্থনৈতিক কারণে যেতে চায় উন্নত দেশগুলো, তো সেখানেও দেখা যাচ্ছে যে যেটাকে আমরা বলছি গ্লোবাল নর্থ, সেখানে আবার এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা যেটা চলছে, যে চরম ডানপন্থী উপজাতীয়তাবাদীদের হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের সমস্যার সমাধানটা কিভাবে সম্ভব? এবং আমরা একটা জিনিস মোকাবেলা করছি, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বলি বা পরিবেশগত সমস্যা বলি, যেটা অনেক ক্ষেত্রেই বহুপাক্ষিক, এমনকি অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক। তো সেই সমস্যার সমাধানটা কিভাবে করা যাবে? সেটা আপনি আসলে প্রিভিয়াসলি যে পয়েন্টটা বলেছেন সেটাতে প্রশ্নের ছোট্ট একটা উত্তর রয়েছে, যে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের নিজস্ব ইকোনমিকে শক্তিশালী করতে পারবো, আমাদের ডিপেন্ডেন্সি কমিয়ে আনার একটা বিষয় থাকবে। তার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নলেজ বেসড ইকোনমি, কিংবা আমরা যদি সার্কুলার ইকোনমি বলি, যতক্ষণ পর্যন্ত না সেই নলেজ বেসড ইকোনমি কিংবা সার্কুলার ইকোনমিকে আমরা প্রমোট করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ইকোনমিক ডিপেন্ডেন্সি থেকে যাবে। কেন আসলে আমরা এত কম্প্রোমাইজ করি ডেভেলপ কান্ট্রিগুলির সাথে? তার কারণ হচ্ছে আমাদের ইকোনমিক ডিপেন্ডেন্সি রয়েছে। সো এই সক্ষমতার বিষয়টি বাড়ানোর একটি বড় বিষয় আছে, নলেজ বেসড যে বিষয়টি, কিংবা আমাদের শিক্ষার এডুকেশন কিংবা ইনোভেশনে সবচেয়ে বেশি ইনভেস্ট করা এবং দক্ষ মানব সম্পদ ডেভেলপ করা, যাতে করে আমাদেরকে আর এই আমাদের যে যারা ফরেন রেমিটেন্স ফাইটার আছে তাদের উপর সারা জীবন ডিপেন্ডেন্ট না থাকতে হয়। আমাদের দক্ষ মানব সম্পদ, আমাদের নিজেদেরই বিভিন্ন সেক্টর ডেভেলপ করার একটি বিষয় আছে। দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাই, গ্লোবাল যে ক্রাইসিসটা, ফর এক্সাম্পল আমাদের রোহিঙ্গা কিংবা রিফিউজি ক্রাইসিস গুলো ডেভেলপ হচ্ছে, আমরা যে বার্ডেনটা নিচ্ছি, মোর দেন 10 মিলিয়ন রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি একটা মানবিক গ্রাউন্ডে, এবং সেটাও যে একটা হিউম্যান রাইটস কমিটমেন্টকে ডেফিনেটলি বাংলাদেশের একটা বড় হিউম্যান রাইটস কমিটমেন্ট সেখানে রিফ্লেক্টেড হয়েছে এবং হচ্ছে। কিন্তু তার একটা বড় কনসিকুয়েন্সও কিন্তু আমরা ফেস করছি। রোহিঙ্গাদেরকে সেখানে আশ্রয় দেওয়ার ফলে কি ধরনের পরিবেশ বিপর্যয় ঘটছে আসলে সেখানে, সেটি যেমন একটি আসপেক্ট। এবং ওই সমস্ত অধিবাসীর যে এনভায়রনমেন্টাল রাইটস কিংবা তারা আসলে কতটা ভালনারেবল। আমরা যদি সমতল ভূমিতে থেকে কিছুটা সুবিধাজনক অবস্থানে থেকে ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটাকে এরকম ভাবে ফেস করতে হচ্ছে, তাহলে তাদের জন্য নিশ্চয়ই, অর্থাৎ ভালনারেবল গ্রুপের জন্য নিশ্চয়ই ক্লাইমেট চেঞ্জের কনসিকুয়েন্সটা কিংবা এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সটা আরো বেশি প্রকট। সো তাদের ভালনারেবিলিটিটাও চিন্তার বিষয় এখানে। এখন এই যে পুরো বিষয়টার
বার্ডেনটা আমি বলবো যে কেন আসলে ডেভেলপ কান্ট্রি নিতে চাচ্ছে না মোস্ট অফ দ্য কেসেস। এটা আসলে ইটস এ পার্ট অফ ডেফিনেটলি গ্লোবাল পলিটিক্স। যে গ্লোবাল পলিটিক্স আমরা দেখি যে নর্থ সাউথ যে ডাইমেনশন রয়েছে, সেই ডাইমেনশনে আমাদের যে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি রয়েছে, সেই ডিপেন্ডেন্সি গুলির কারণে আমরা আসলে আর্গিউ করতে পারি না। আমাদের নিশ্চয়ই মনে আছে প্যারিস এগ্রিমেন্টে যখন লস এন্ড ড্যামেজকে ইনকর্পোরেট করা হলো এবং লায়াবিলিটি এবং কম্পেনসেশন একটা প্রভিশন অ্যাড করা হয়েছিল এই যে ড্রাফট প্যারিস এগ্রিমেন্টে, কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সহ আরো কয়েকটা শক্তিশালী দেশ কিন্তু হুমকি দিয়েছে যদি লায়াবিলিটি এবং কম্পেনসেশন প্রভিশন অ্যাড করা হয় তাহলে তারা প্যারিস এগ্রিমেন্টে সাইন করবে না। তার মানে তাদের যে একটা থ্রেটেনিং বিষয়, এবং আলটিমেটলি যদি তারা সাইন না করতো তাহলে কি হতো? তাহলে আসলে আমাদের যে বর্তমান যে ফান্ডিং গুলি রয়েছে, তারা যে সমস্ত ফাইন্যান্স করে থাকে ইউএন কে কিংবা এই ক্লাইমেট চেঞ্জের যে ফান্ডিং করে থাকে, সেটা আমরা অনেকাংশে কিন্তু বঞ্চিত হতাম। সো আমরা আসলে অনেক বড় ভালোর চেয়ে ছোট্ট একটা ভালোকে চুজ করতে গিয়ে আমরা কিন্তু প্যারিস এগ্রিমেন্টে সম্মত হলাম এবং লায়াবিলিটি কম্পেনসেশন যে প্যাকেজটা ছিল সেটাকে আমরা স্যাক্রিফাইস করলাম, ওই প্রভিশনটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হলো। এই যে নর্থ সাউথ একটা ডাইমেনশন, সেই ডাইমেনশনটাকে থেকে বেরিয়ে আসার জন্য প্রথমত যদি বললাম যে অর্থনৈতিক, আমাদের নিজেদের অর্থনৈতিক সক্ষমতা ডেভেলপ করতে হবে, আমাদের নিজেদের যে এনভায়রনমেন্টাল পারফরমেন্স কিংবা রেকর্ড সেটাকে ইমপ্রুভ করতে হবে। বোথ ডেফিনেটলি একটা ইকোনমিক গ্রোথ এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশনের যে ব্যালেন্স একটু আগে যে আলোচনাটা করে আসলাম, সেই ব্যালেন্স নিশ্চিত করার মাধ্যমে আমাদের এনভায়রনমেন্টাল রেকর্ডকে আমরা ইমপ্রুভ করতে পারি, যাতে করে আমরাই আমাদের ভালনারেবিলিটিকে কমাতে পারি। এবং এই পুরো বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য এখন গ্লোবালি যেটা হচ্ছে, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে ভানুয়াতু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গিয়েছে ক্লাইমেট লিটিগেশনের হিসেবে, এবং সেটা কিন্তু একটা ল্যান্ডমার্ক অ্যাচিভমেন্ট। এবং তারা কিন্তু ইউএন জেনারেল অ্যাসেম্বলির একটি অ্যাডভাইজারি অপিনিয়ন সিক করেছে যে তারা হিস্টোরিক্যাল ইমিশনের কারণে কিংবা হিস্টোরিক্যাল পলিউটারদের কারণে ভানুয়াতু কি ধরনের ক্লাইমেট চেঞ্জ ফেস করছে, ক্লাইমেট চেঞ্জের কনসিকুয়েন্স ফেস করছে, তার জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস থেকে তারা অ্যাডভাইজারি অপিনিয়ন সিক করছে। সো বাংলাদেশও নিশ্চয়ই একটা সময় পরে সেদিকে হাঁটতে হবে যে আমরা কেন এত বার্ডেন নিব, আমাদের কেন এত রিভার এরোশন, এত ফ্লাড হচ্ছে, এত ক্লাইমেট চেঞ্জের বিষয়গুলি ঘটছে, এত ডিসপ্লেসমেন্ট আমাদের ফেস করতে হচ্ছে। এই বার্ডেনের জন্য যারা হিস্টোরিক্যালি রেসপন্সিবল তাদের এগেইনস্টে ক্লাইমেট লিটিগেশন করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাওয়ার যে বিষয়টি, সেটাও কিন্তু বাংলাদেশকে ভাবতে হবে এবং এখন থেকে সেটির মোবিলাইজেশন শুরু করতে হবে। টু মেক দ্য ডেভেলপ কান্ট্রিজ অ্যাকাউন্টেবল। ডেভেলপ কান্ট্রি সমূহকে যতক্ষণ পর্যন্ত না সেই পার্সপেক্টিভ থেকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জন্য আমরা আসলে আমাদের যে ভালনারেবল যে আসপেক্ট, সেটি থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারবো না। এবং সেই বেরিয়ে আসা না আসার যে ফলাফল আমরা অনেকাংশে দেখতে পাচ্ছি ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট, ইন টার্মস অফ এক্সট্রিমিজম, ভায়োলেন্ট এক্সট্রিমিজম, আমাদের সাইবার সিকিউরিটি, অনেক সেক্টরই কিন্তু আমাদের চ্যালেঞ্জ ফেস করছে। ট্রাফিকিং, আমাদের রোহিঙ্গারা শুধুমাত্র যে আমাদের ক্লাইমেট চেঞ্জের কনসার্ন হিসেবে কাজ করছে তা কিন্তু না, আমাদের মাইগ্রেশন ট্রাফিকিং এর জন্য কিন্তু একটা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে এই রোহিঙ্গারা। সো এই বার্ডেনটাকে ইন্টারন্যাশনাল রিফিউজি কনভেনশনে, আপনি নিশ্চয়ই যেহেতু আইনের ছাত্র আপনি জানবেন যে 1951 কনভেনশনে সেখানে বার্ডেন শেয়ারিং এর কথা বলা হয়েছে, যে এই সমস্ত কেসেসে যারা রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবে তাদেরকে তাদের যে রেসপন্সিবিলিটি, তাদের যে বার্ডেনটা রয়েছে, সেই বার্ডেনটাকে আসলে শেয়ার করবে ডেভেলপমেন্ট। সেই সমস্ত কমিটমেন্ট অব্লিগেশন কিন্তু 1951 রিফিউজি কনভেনশনে আছে। কিন্তু সেই বার্ডেন শেয়ারিংটাকে আমি বলবো যে এখন সেটাকে বার্ডেন হিসেবে চিহ্নিত না করে ইট শুড বি রেসপন্সিবিলিটি শেয়ারিং। এটা আসলে বার্ডেন না, এটা একটা রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটি আমাদেরকে ওন করতে হবে এবং সেটা আমরা যত দ্রুত আমরা বুঝতে পারবো তত দ্রুত কিন্তু আমাদের গ্লোবাল ক্রাইসিস থেকে আমরা বের হয়ে আসতে পারবো। ধন্যবাদ। বিশেষ করে যে জলবায়ু শরণার্থী যে তৈরি হতে পারে এবং ভবিষ্যৎ যদি ক্লাইমেট চেঞ্জটা সেই রকম পর্যায়ে যায় এবং যার সম্ভাবনা মানে আছে যথেষ্টই, তো সেই ক্ষেত্রে যদি আবার ওই দিক থেকে আমরা দেখি যে ইউরোপ আমেরিকায় উগ্র জাতীয়তাবাদী আছে যারা অন্য দেশ থেকে লোকই ঢুকতে দেবে না, তাহলে বিশ্বের অবস্থাটা কি দাঁড়াবে? তখন তো একটা মানে যুদ্ধ, তো আমরা বলছি যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় কিনা ইউক্রেন ইস্যুতে, ওটাও তো আমাদের একটা যুদ্ধ অবস্থা তৈরি করবে। তো এটা এই সংকটটা কিভাবে মোকাবেলা করা যায়, সেজন্য কি আমাদের এই অনেকে বলতেন এই বছর রাসেলের 150 বছর গেল, রাসেল বলতেন যে ওয়ার্ল্ড গভর্নমেন্টের কনসেপ্ট দিতেন, একটা কিছু পর্যায়ে অন্তত এনভায়রনমেন্টের প্রেক্ষাপটে আপনি যেটা বললেন এই যে যাদের লায়াবিলিটি আছে তাদেরকে নিতে হবে, তাছাড়া এই সমস্যার তো সমাধান নেই।
নর্থ নিবে না, তাহলে আমাদেরকে সাউথকে একতাবদ্ধ হয়ে নর্থকে মোকাবেলা করতে হবে। আমাদের এই ক্লাইমেট ডিপ্লোমেসি হয়তো সেক্ষেত্রে আমাদেরকে লিড নেওয়া উচিত, মানে ব্যাপারটাকে সেভাবে একটা ডেভেলপমেন্ট এসছে যে লস এন্ড ড্যামেজের যে ক্ষতিপূরণ, অর্থাৎ যে ক্লাইমেট ডিসপ্লেসমেন্ট কিংবা ক্লাইমেট চেঞ্জের যে ভিকটিমরা রয়েছে, সে সমস্ত ভিকটিমদেরকে কম্পেনসেশন করার জন্য গ্লোবালি গত যে COP 26 হয়েছিল সেখানে কিন্তু লস এন্ড ড্যামেজ ফান্ড করার কথা বলা হয়েছিল, এবং সেখানে খুব সম্ভবত স্কটল্যান্ড সর্বপ্রথম সেই ফান্ডটিতে ফাইন্যান্স করেছে। এবং রিসেন্টলি আমরা দেখেছি যে ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে ডেনমার্ক সেখানে সেই লস এন্ড ড্যামেজ ফান্ডে কিন্তু বড় ধরনের একটা অ্যামাউন্ট দিয়েছে। আরো কান্ট্রিগুলি যত রাষ্ট্রসমূহ বুঝতে পারবে যে এটা একটা গ্লোবাল রেসপন্সিবিলিটি, তত আসলে সেই ফান্ডটাকে স্ট্রেনথেন করা পসিবল হবে, এবং সেই ফান্ড থেকে কিন্তু গ্লোবালি যারা ক্লাইমেট চেঞ্জের ভিকটিম কিংবা ক্লাইমেট ডিসপ্লেসমেন্টের ভিকটিম তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা যাবে। সেটি একটি অ্যাসপেক্ট। এবং পাশাপাশি আপনি যদি বললেন যে ক্লাইমেট ডিপ্লোমেসি, এবং সেই জন্য কিন্তু ডিপ্লোমেসি ডিপেন্ড করে আপনি যতটা আপনি শক্তিশালী, সেজন্য আপনাকে ডেফিনেটলি আপনার ইকোনমিকে শক্তিশালী করতে হবে, আপনার হিউম্যান রাইটস রেকর্ডকে শক্তিশালী করতে হবে, এনভায়রনমেন্টাল রেকর্ডকে শক্তিশালী করতে হবে, আপনার দেশের যে জাতীয় আইন আছে, যে ন্যাশনাল যে লিগ্যাল সিস্টেম আছে, সেটা কতটা আসলে ফ্রুটফুল আউটকাম দিচ্ছে সেটা নিশ্চিত করতে পারলে কিন্তু গ্লোবালি আপনি আর্গিউ করতে পারবেন শক্তিশালী ভাবে, এবং সেই গ্লোবাল কমিটমেন্টটাকে আলটিমেটলি এক্সিকিউশনের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো সম্ভব। ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। আপনি প্রথমেই এনভায়রনমেন্টাল রুল অফ ল নিয়ে কথা বলছিলেন, আমাদের সর্বশেষ প্রশ্নটা ওটা ছিল। তো আপনি আরেকটু আলোচনা করবেন যে কিভাবে এনভায়রনমেন্টাল রুল অফ ল নিশ্চিত করা যায় এবং বাংলাদেশ তার অবস্থানটাকে আন্তর্জাতিক পর্যায়ে আরো উজ্জ্বল করতে পারে। এটা ছোট্ট করে বলি, যেহেতু বিস্তারিত আসপেক্ট আমি বলে এসেছি এর আগে। এনভায়রনমেন্টাল রুল অফ ল কনসিডারেবলি এ নিউ কনসেপ্ট, অর্থাৎ রুল অফ ল এর যে কনসেপ্টটি সেটিকে এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে ইন্টিগ্রেট করে এনভায়রনমেন্টাল রুল অফ ল এর কনসেপ্ট এসেছে। ইউনেপ 2013 সালে সর্বপ্রথম এই কনসেপ্টটি নিয়ে আসে, এবং 2019 সালে এনভায়রনমেন্টাল রুল অফ ল একটি ইন্ডেক্স হয়, এবং সেই ইন্ডেক্সে কিন্তু শুধু বাংলাদেশ না, গ্লোবালি একটা ট্রেন্ড হচ্ছে যে প্রচুর এনভায়রনমেন্টাল আইন হচ্ছে, কিন্তু দেয়ার ইজ এ ওয়াইড স্প্রেড ফেইলিউর অফ এনফোর্সিং দোজ লস। তার মানে এটা একটা গ্লোবাল ট্রেন্ড, এবং সেই গ্লোবাল ট্রেন্ডটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশকে যেটি করতে হবে সেটি হচ্ছে, সেই রিপোর্টের রিকমেন্ডেশন যেটি ছিল সেটি হচ্ছে বাংলাদেশের আইন সমূহকে এরকম ভাবে তৈরি করা যেখানে আসলে যে পরিবেশের যে কম্পোনেন্টগুলি রয়েছে সেই কম্পোনেন্টগুলিকে প্রপারলি রিফ্লেক্ট করা, এবং সেখানে ল মেকিং প্রসেসে জনসাধারণের যে সম্পৃক্ততা, কনসার্ন, সেটিকে ইন্টিগ্রেট করার একটি বিষয় আছে। আমাদের আইনে যে অ্যাকাউন্টেবিলিটির যে বিষয়টি মিসিং থাকে অনেকাংশে, আমাদের প্রায় অনেক আইনে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্টেও আছে যে সেভিং ক্লজ থাকে কিংবা ইম্পিউনিটি ক্লজ থাকে, যে ইম্পিউনিটি ক্লজটা আসলে একটি বার হিসেবে কাজ করে, প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। আমাদের যে রেসপন্সিবল ইমপ্লিমেন্টিং স্টেক হোল্ডার রয়েছে তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত সেভিং ক্লজগুলি ইম্পেডিমেন্ট হিসেবে কাজ করে, প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে, সেগুলিকে রিমুভ করার বিষয় আছে। এবং অ্যাক্সেস টু এনভায়রনমেন্টাল জাস্টিস, আমাদের যে পরিবেশগত যে ন্যায় বিচার, আমি সরাসরি আদালতে মামলা করতে পারবো এবং সেই মামলাটি দ্রুত বিচার হবে। যদিও পরিবেশ আদালত আইন 2010 প্রণয়ন করা হয়েছে, পারপাসই ছিল দ্রুত বিচার নিষ্পত্তি করা, কিন্তু সেটা আসলে দ্রুত হয়ে ওঠে না। তার অন্যতম কারণটি হচ্ছে আমাদের কেস ব্যাকলগ। আমাদের প্রায় 4 মিলিয়ন কেসেস আর পেন্ডিং নাও, প্রায় 40 লক্ষ মামলা এখন পেন্ডিং। সেই 40 লক্ষ মামলাকে পরিচালনা করতে আমাদের জুডিশিয়ারি যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে পরিবেশ এর বিষয়টাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে পরিচালনা করার বিষয় আছে। বাংলাদেশের মাত্র 3টি পরিবেশ আদালত আছে। প্রচুর পরিবেশ আদালত কিংবা অ্যাটলিস্ট 64 ডিস্ট্রিক্টে পরিবেশ আদালত স্থাপন করার একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদিও এখন বর্তমানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজকে এডিশনাল দায়িত্ব হিসেবে পরিবেশের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বর্তমান আইনটাতে, কিন্তু আমি বলবো যে সেপারেট এনভায়রনমেন্টাল কোর্টের বিষয়টি অনেক কারণেই প্রয়োজন। একটা হচ্ছে স্পিডি ডিসপোজালের জন্য, আর একটা হচ্ছে পরিবেশের যে বিষয়টা সেটাকে ডিল করার জন্য একটা সায়েন্টিফিক নলেজের প্রয়োজন হয় কিংবা স্পেশাল নলেজের প্রয়োজন হয়, সেটিকে স্পেশালাইজড একটি সাবজেক্ট হিসেবে ট্রিট করে সেখানে ন্যায় বিচার করার বিষয় আছে। তো সেগুলির জন্য এনভায়রনমেন্ট কোর্টের একটি বিষয় আছে। এবং লাস্টলি যেটি বলতে চাই, আমাদের জাস্টিসের যেটি প্রতিবন্ধকতা, আমরা প্রায় হাইকোর্টকে আমাদের এক্সিকিউটিভকে ওয়ার্ন করতে দেখি যে আমাদের ঢাকার আশেপাশে প্রায় মোর দেন 500 ইট ভাটা আছে,
সো এই ইটভাটা অবৈধ ইটভাটা, এই অবৈধ ইটভাটাকে কেন আসলে ছাড়পত্র দেওয়া হলো, কিংবা কিভাবে আসলে ছাড়পত্র দেওয়া হলো, কিংবা হাইকোর্টের রিপিটেড ওয়ার্নিং এর পরে কেন আসলে ইটভাটাগুলি বন্ধ হচ্ছে, সেই যে এক্সিকিউটিভ একটা ফেইলিওরের বিষয় আছে এখানে, সেই ফেইলিওরটাকে চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার একটা বিষয় আছে। আমাদের এক্সিকিউটিভ একটা বড় টেন্ডেন্সি হচ্ছে মোবাইল কোর্টের উপর বেশি জোর দেয়া, যেখানে যে বিষয়টিকে নিয়ে আমাদের যারা আমরা যারা আইনের ছাত্র তারা বলে থাকি যে আমাদের, এবং সেটির সাথে আমাদের উচ্চ আদালতও কিন্তু হাইকোর্ট ডিভিশনে কিন্তু একমত পোষণ করেছে যে মোবাইল কোর্টের ফাংশনিংটা কিন্তু যেখানে জুডিশিয়াস মাইন্ড যেহেতু অ্যাপ্লাই করা হয় না, সেটা কিন্তু কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক, এবং সেই কারণে কিন্তু জুডিশিয়াস প্রুডেন্স অ্যাপ্লাই না করে বিচার করার কারণে সেই বিচারটার আউটকাম কিংবা সাস্টেইনেবিলিটি কিন্তু অনেকাংশেই কম্প্রোমাইজ হয়। এবং পরিবেশের মতো এত একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কিছুদিন আগে প্রথম আলোতে একটা রিপোর্টে দেখলাম যে আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট যতটা না পরিবেশ আদালতের প্রতি উৎসাহী, তার চেয়ে বেশি উৎসাহী আসলে মোবাইল কোর্ট পরিচালনা করতে। সেটা আসলে অনেক ইরেগুলারিটিস কিংবা ম্যাল প্র্যাকটিসকে ইন্ডিকেট করে। সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসার সুযোগ আছে যে অতিরিক্ত মাত্রায় কেন আমি মোবাইল কোর্টের মধ্যে ডিপেন্ডেন্ট হব। নিশ্চয়ই মোবাইল কোর্ট একটা সীমিত পরিসরে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি পরিচালিত হয় তাহলে সেটি সাংবিধানিক বৈধতা পায়, পাশাপাশি টেকসই যে সিদ্ধান্ত, টেকসই যে জুডিশিয়াল সাস্টেইনেবল যে ডিসিশন সেটি নিশ্চিত করতে কিন্তু আমার মনে হয় যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যদি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তাহলে এনভায়রনমেন্টাল জাস্টিস নিশ্চিত কিন্তু তাদের রোলটাকে অ্যাচিভ করা পসিবল হবে। সো মোটা দাগে আমি বলবো যে এনভায়রনমেন্টাল রুল অফ ল এর যে কম্পোনেন্টগুলি গোটা পৃথিবীতে আলোচিত হচ্ছে, সেই কম্পোনেন্টগুলিকে আমার আইনে ইন্টিগ্রেট করতে হবে, আমার ইনস্টিটিউশনকে অ্যাকাউন্টেবল করতে হবে, আমার জাস্টিস প্রসেসকে অ্যাক্সেসিবল করা, এবং যে অ্যাক্সেসিবলটা শুধুমাত্র আমার মনিটারি অ্যাক্সেস না, আমার ফিজিক্যাল অ্যাক্সেস না, আমার ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি থেকে শুরু করে, এবং সেই অ্যাক্সেসিবিলিটি যাতে অবশ্যই নন ডিসক্রিমিনেটরি হয়, অর্থাৎ আমার সমাজের সবচেয়ে ভালনারেবল ব্যক্তিও যাতে সমানভাবে আমার কোর্টে অ্যাক্সেস করতে পারে, সেই সুযোগ যাতে নিশ্চিত হয়, তাহলেই আমার মনে হয় যে এনভায়রনমেন্টাল রুল অফ ল বাংলাদেশের কনটেক্সটে ইমপ্লিমেন্ট করা সম্ভব। এবং যেটি আসলে বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল রুল অফ ল ছাড়া আসলে যতই আমরা যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম যে কনস্টিটিউশনাল রিকগনিশন বলি, কিংবা ইউএনজি এর হিউম্যান রাইটস টু এনভায়রনমেন্টাল রিকগনিশন বলি, কিংবা হিউম্যান রাইটস ক্লাইমেট চেঞ্জের নেক্সাস হয়েছে, ইউএন স্পেশাল রিপোর্টের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, কিন্তু আমি যদি গ্লোবালিও দেখি যে রুল অফ ল এর যে ফেসিলিটি সেটা কিন্তু ইন্টারন্যাশনাল ল এর আসপেক্টও আমরা দেখি যে সেখানেও কিন্তু একটা বড় ধরনের ফেসিলিটি আছে। আমরা এনভায়রনমেন্টকে আপনার একটা বড় আমরা বিষয় হয়তো মিস করে গিয়েছি যে এনভায়রনমেন্টের সাথে সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা কানেকশন কিংবা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের সাথে তার যে সম্পৃক্ততা রয়েছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন ছাড়া আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে অ্যাচিভ করা আসলে একদমই অসম্ভব। কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফর্মুলেশনও কিন্তু রুল অফ ল এর যে ডিবেটটি সেই ডিসকাশনটি কিন্তু এসেছিল। আমরা জানি যে এসডিজি 17টি গোলের মধ্যে আসলে রুল অফ ল কে আলাদা একটি গোল হিসেবে চিহ্নিত করার কিন্তু প্রয়োজনীয়তা উপলব্ধি হয়েছিল, এবং ড্রাফট যে এসডিজিটি হয়েছিল সেখানে কিন্তু রুল অফ ল আলাদা একটি গোল ছিল। কিন্তু গ্লোবাল পলিটিক্সের কারণে আমরা দেখি যে রুল অফ ল গোল থেকে একটা মেয়ার টার্গেটে পরিণত হয়েছে এসডিজি 16B তে। তার মানে এই যে গ্লোবাল পলিটিক্স অন রুল অফ ল সেটিকেও কিন্তু আমাদেরকে অনুধাবন করতে হবে, এবং সেই ফেসিলিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা এই যে নর্থ সাউথ একটা ডাইমেনশন, সেখানে হয়তো ডেভেলপ কান্ট্রির একটা বড় বিষয়, তারা রুল অফ ল কে নতুন করে গোল হিসেবে দেখতে চায় না, তারা দেখতে চায় আসলে একটা ইন্ডিকেটর হিসেবে। সো এই যে গোল হিসেবে দেখতে না চাওয়ার প্রবণতা, সেটিও কিন্তু এক ধরনের ল্যাক অফ কমিটমেন্ট আমি বলবো ফ্রম গ্লোবাল কমিউনিটি। এই গ্লোবাল কমিউনিটিকে রেসপন্সিবল করার জন্য যদি আমি রুল অফ ল বলেই থাকি, আসলে সেই কমিটমেন্টটা যাতে আমার এক্সিকিউশনে রিফ্লেক্টেড হয়, সেটা গ্লোবালি, সেটা ন্যাশনালি, সেটা রিজিওনালি যদি রিফ্লেক্টেড হয়, তাহলেই আসলে আমার মনে হয় যে পরিবেশের সুরক্ষা সম্ভব এবং জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জগুলি আমাদের সামনে আসছে সেগুলিকে ট্যাকেল করা সম্ভব। ধন্যবাদ আপনাকে। আপনি শেষে এই এসডিজির প্রসঙ্গ এনে আমাদের আলোচনাটাকে পূর্ণাঙ্গ করলেন। আপনি যেটা বলছিলেন প্রথমে শুরুতে আলোচনায় বলেছিলেন যে এই যে রুল অফ ল এর ক্ষেত্রে যাদের জন্য আইন করা হবে এবং সংশ্লিষ্ট লোকদের সাথে কথা বলে আইনটা করা। রুল অফ ল এর ক্ষেত্রে আমরা শুনে থাকি এভিডিসির যে 3টা ছিল পয়েন্ট ছিল, তার একটা ছিল হচ্ছে ইকুয়ালিটি, এবং যদি
নর্থ সাউথ ওই ইকুয়ালিটির জায়গায় না যায়, ইন্টারন্যাশনাল যে এনভায়রনমেন্টাল জাস্টিসের কথা যেটা বলছিলাম বা এনভায়রনমেন্টাল রুল অফ ল, সেটাও বাস্তবায়িত হবে না, এবং সেক্ষেত্রে নর্থ কেন চাইবে? এবং আমাদের জায়গা থেকে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনাকে ধন্যবাদ। আমার পক্ষ থেকে প্রশ্ন শেষ। দর্শকদের কিছু মন্তব্য ছিল তো, এবং প্রশ্ন একটা ছিল, সেটা ইয়া করে আমরা আজকের আলোচনা শেষ করব। তো দর্শকরা ইংরেজিতে প্রশ্ন করেছেন, কারণ এখানে ডেইলি স্টার ল অ্যান্ড আওয়ার রাইটস পেজে সম্পাদক আছেন, সুতরাং স্বভাবতই ইংরেজিতে আইন চর্চা হয়েছে। কিন্তু আমি যখন বাংলায় কথা বলি ইংরেজি ভুলে যাই। তো এই প্রশ্নটা হচ্ছে লাভিং দ্য ডিসকোর্স অ্যান্ড ডেলিভারেশন অফ ডক্টর সারওয়ার। আপনাকে আপনার বক্তৃতার প্রশংসা করেছেন আশরাফুল হাদি। তার একটা প্রশ্ন হচ্ছে, often regulator itself is the violator of environmental issues, while for regulators own benefit or in the pretext of development, who and how can we police the regulator when regulator is the violator of environmental issues? And second প্রশ্ন হচ্ছে, how do you advise to strike a balance between conflicting interests or objectives of development versus environmental sustainability? এবং আপনাকে রিগার্ডস জানিয়েছেন। থ্যাংক ইউ। আমি আসলে প্রশ্নটা দেখতে পাচ্ছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো যে প্রথমত হচ্ছে কিভাবে আসলে আমি রেগুলেটর যদি আসলে ভায়োলেটর হয়ে যায় কিংবা পলিউটার হয়ে যায় কিংবা পলিউশনকে ফেসিলিটেট করে, তাহলে আসলে পরিবেশের আইনের বাস্তবায়ন আসলে কোনোভাবে পসিবল হয় না। এটা থেকে উত্তরণের জন্য আমরা কি করতে পারি? প্রথমত হচ্ছে আমি বলবো যে অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আইনের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। ফর এক্সাম্পল, আমার এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট যদি আমরা পড়ি, সেকশন 4 অফ দ্য এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট, সেখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের যিনি ডিরেক্টর জেনারেল, উনি হচ্ছেন রেগুলেটর, মূলত উনি হচ্ছেন রেগুলেটর এবং রেগুলেটরি বডির অংশ। এবং সেখানে কিন্তু ওনাকে একটা লম্বা লিস্ট অফ ফাংশনিং এবং পাওয়ারস এন্ড ফাংশনের কথা বলা আছে, কিন্তু ইন্টারেস্টিংলি সেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটির কথা বলা হয়নি, রেসপন্সিবিলিটির কথা বলা হয়নি। যে উনি যদি এই দায়িত্বগুলি পালন করতে ব্যর্থ হন কিংবা এই দায়িত্বগুলি পালন করতে ম্যাল প্র্যাকটিস করেন, তাহলে তার জবাবদিহিতা কোথায় হবে আসলে, সেটা কিন্তু ওই আইনে বলা নাই। আপনার প্রশ্নের উত্তরে যদি বলতে চাই যে ওই রেগুলেটরকে অ্যাকাউন্টেবল করার জন্য সে যদি ব্যর্থ হয় কিংবা ম্যাল প্র্যাকটিস করে, ম্যাল ফাংশন করে, তাহলে তাকে অ্যাকাউন্টেবল করার বিষয়টি আইনে প্রভিশনে থাকতে হবে। দিস ইজ নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে এটির ইমপ্লিমেন্টেশন নিশ্চিত করার জন্য আমাদের জুডিশিয়ারি যে পদক্ষেপগুলি নিচ্ছে, সেই জুডিশিয়ারি পদক্ষেপগুলির কথা আমি একটু আগে বলে আসছি যে আমাদের অনেক ধরনের পজিটিভ ডেভেলপমেন্ট আমাদের হায়ার জুডিশিয়ারি থেকে বিশেষ করে আছে, কিন্তু আমাদের লোয়ার জুডিশিয়ারি যে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে অ্যাকাউন্টেবল করার যে সক্ষমতা, সেই সক্ষমতা কিন্তু বাড়াতে হবে। এবং মোটা দাগে সেখানে কিন্তু একটি পলিটিক্যাল উইলও থাকতে হবে যে আমার এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির যে দ্বন্দ্ব, যে জুডিশিয়ারি ডিরেক্টিভস দিচ্ছে কিন্তু এক্সিকিউটিভ সেটি পালন করছে না এবং সেটি মাসের পর মাস হচ্ছে, সেই যে সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমার জুডিশিয়ারিকে এম্পাওয়ার করার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু আসলে আমাদেরকে রাষ্ট্রকে সেটি অবজার্ভ করতে হবে, পালন করতে হবে। এবং একটি সক্ষম জুডিশিয়ারি পারে আসলে এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করতে এবং রেগুলেটরকে অ্যাকাউন্টেবল করতে, এবং তার মাধ্যমে আমরা আসলে যে রেগুলেটরকে অ্যাকাউন্টেবল করতে পারি। সেটা আপনার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি আসলে মনে হয় আমি বিস্তারিত আলোচনা করেছি যে কিভাবে আমরা এনভায়রনমেন্টাল এবং ডেভেলপমেন্টের ব্যালেন্স করতে পারি, যেটি বাংলাদেশের কনটেক্সটে সবচেয়ে ডেলিকেট ইস্যু এখানে, যে আমরা ডেভেলপমেন্টকে প্রিভেইল করব নাকি এনভায়রনমেন্টাল প্রোটেকশনকে রক্ষা করব। সেটি আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে ফাইন লাইন অফ ব্যালেন্স আমাদেরকে নিশ্চিত করতে হবে, যে আমাদের যে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের যে ইকোনমিক লস আছে কিংবা আমাদের জিডিপির লস আছে বিকজ অফ এনভায়রনমেন্টাল পলিউশন, সেটিকে আমাদেরকে অনুধাবন করতে হবে। এই ইকোনমিক লসের যে বিষয়টি, সেটি পলিসি মেকাররা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যারাই আসলে ল মেকার কিংবা পলিসি মেকার আইরনিক্যালি বাংলাদেশের কনটেক্সটে, সো তারা যত দ্রুত এটা অনুধাবন করতে পারবেন, তত দ্রুত আমরা আসলে তাদেরকে যেটা আমরা বলছি কর্পোরেট এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টেবিলিটি কিংবা ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টেবিলিটি, যে কনসেপ্টটি ইউরোপে অলরেডি চলে এসছে এবং আমাদের দেশের কনটেক্সটে সেটি খুবই অ্যাপ্লিকেবল
হবে খুব রিসেন্টলি, এবং আমরা সেটা চ্যালেঞ্জ আমরা আসলে দেখবো যদি আমরা সেই ব্যালেন্সটি নিশ্চিত করতে না পারি। আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে বুঝতে হবে যদি তাদের এনভায়রনমেন্টাল রেকর্ডকে তারা সমৃদ্ধ করতে না পারেন, তাদের এনভায়রনমেন্টাল পারফরমেন্সকে তারা যদি সমৃদ্ধ করতে না পারেন, তাহলে তারা কিন্তু তাদের যে ইকোনমিক যে অ্যাক্টিভিটিস রয়েছে উইথ রিজিওনাল এবং গ্লোবাল যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ রয়েছেন কিংবা স্টেট রয়েছেন, সেখানে কিন্তু তারা বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করবেন। তার মানে হচ্ছে আমরা এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের মধ্যে ব্যালেন্সটা তখনই নিশ্চিত করতে পারবো যখন আমরা আসলে এনভায়রনমেন্টাল যে কস্টটা হচ্ছে, এনভায়রনমেন্টের যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিটার ইকোনমিক ইন্টিগ্রেশন, কিংবা আমরা যদি বলি যে এনভায়রনমেন্টালটা কস্ট আমরা যদি আলাদা করে বুঝতে পারি, সেই কস্টটাকে আমরা যদি ইকোনমিক গ্রোথের সাথে ইন্টিগ্রেট করতে পারি, তাহলেই কিন্তু আমার ওই যে শুরুতেই যে আলোচনা করেছিলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের 3টা কম্পোনেন্ট, ইকোনমিক গ্রোথ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট। আমার ইকোনমিক গ্রোথ আছে কিন্তু আমার সোশ্যাল ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে পারবো না। আমার ইকোনমিক গ্রোথ আছে কিন্তু আমার যদি এনভায়রনমেন্টাল প্রোটেকশন না হয়, তাহলে কিন্তু আমার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে আমার অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে সামনে, সেই চ্যালেঞ্জগুলিকে আমি উত্তরণ করতে পারবো না। এবং 2041-এ আমরা যেই ভিশন 2041 এর কথা বলছি, যে ডেভেলপ কান্ট্রি হওয়ার স্বপ্ন দেখছি, এই ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্টের ব্যালেন্সটা যদি এখন থেকেই নিশ্চিত করা না যায়, তাহলে কিন্তু 2041-এর ভিশনটিও কিন্তু বাধাগ্রস্ত হবে। এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের ডেল্টা প্ল্যানও তৈরি হয়েছে, 2100 সালের জন্য ডেল্টা প্ল্যান তৈরি হয়েছে, এবং সেখানেও কিন্তু এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের যে ব্যালেন্সগুলির কথা বলা হয়েছে। সো আমাদের আইনে আসলে সেই ব্যালেন্সগুলির বিষয়ে রিফ্লেক্টেড হতে হবে, আমাদের প্রতিষ্ঠানগুলিকে বুঝতে হবে, পলিসি মেকারদেরকে বুঝতে হবে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওনারদেরকে বুঝতে হবে যে আমাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ এর মধ্যে এনভায়রনমেন্টাল কনসিডারেশনকে যদি আমরা ইগনোর করি, তাহলে আমাদের ইকোনমিক গ্রোথ কিন্তু একটা বড় হোঁচট খেতে পারে, এবং সেটা যত দ্রুত বুঝতে পারে তত আমাদের জন্য সফল কাম। ধন্যবাদ প্রশ্নের উত্তরের জন্য। এর সাথে সম্পর্ক আমার একটা প্রশ্ন ছিল, যেটা শুরুতে আপনি বলেছিলেন যে যদিও আদি সংবিধানে আমাদের পরিবেশ বিষয়ে সরাসরি শব্দটা উল্লেখ ছিল না, কিন্তু ইনডিরেক্টলি অনেক প্রভিশন ছিল। সেক্ষেত্রে আপনি 15তে বলেছিলেন কমান্ড ইকোনমির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং অন্য নানা ধরনের অধিকার নিশ্চিত করা। আমরা কিন্তু যখন ক্যাপিটালিজমের কথা বলি, তারা কিন্তু এই কমান্ড ইকোনমিকে নানাভাবে অনুৎসাহিত করে, এবং একটা কথাই আছে লেসে ফেয়ার, করতে দাও, যা খুশি তাই করবে। কিন্তু আমরা কি যা খুশি তাই করতে দেওয়ার মাধ্যমে পরিবেশকে হুমকির মুখে ফেলতে পারি কিনা? এক্ষেত্রে কিছুটা সীমা, অন্তত কমান্ড ইকোনমি না হোক, কারণ আওয়ামী লীগ বিএনপি কেউ কমান্ড ইকোনমিতে বিশ্বাস করে না, কিন্তু আমরা কি কিছুটা হলেও লিমিটেশন আরোপ করতে পারি কিনা? মানে ডেফিনেটলি আমরা সেখানে আসলে প্ল্যান্ড ইকোনমিক গ্রোথের কথা বলা হয়েছে, আর্টিকেল 15-এ প্ল্যান্ড ইকোনমিক গ্রোথের কথা বলা হয়েছে, এবং প্ল্যান্ড শব্দটা আমার কাছে মনে হয়েছে যে প্ল্যান্ড ইন্টিগ্রেটস the elements of social development and environmental protection. I mean, my interpretation is that without have a proper planned economic growth, you cannot achieve social development, you cannot achieve environmental protection. So রাষ্ট্র যখন 1972 সালে আমাদের নিশ্চয়ই 72 সালে সংবিধানের যে প্রভিশনগুলি ইনসার্ট করার ক্ষেত্রে ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ডিরেক্ট ইন্টারভেনশন ছিল, এবং সেখানে এরকম একটা রাষ্ট্রকেই উনি দেখেছেন, যেটি আমি প্রিয়াম্বলেও দেখি যে a society which is free from exploitation, and that exploitation obviously you cannot exploit your natural resources, right? So এরকম একটা সমাজের কথাই নিশ্চয়ই 1972 সালে ভাবা হয়েছিল, যেখানে আসলে এক্সপ্লয়টেশন থাকবে না, সেখানে শুধু মানুষের এক্সপ্লয়টেশন না, প্রকৃতিরও যে এক্সপ্লয়টেশন ঘটবে না, এবং সেই এক্সপ্লয়টেশন ফ্রি সোসাইটি অ্যাচিভ করার জন্যই কিন্তু প্ল্যান্ড ইকোনমিক গ্রোথের কথা বলা হয়েছে। সো আমরা যদি ওয়াইডার পার্সপেক্টিভে দেখি যে এই প্ল্যান্ড ইকোনমিক গ্রোথ কিন্তু 1972 সালেই আমার অন্যান্য যে কম্পোনেন্টগুলি সোশ্যাল ডেভেলপমেন্ট এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশন সেটি ইনকর্পোরেট করা ছিল, এবং সেই ভিশনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কনস্টিটিউশনাল ডাইমেনশনস অফ এনভায়রনমেন্টকে বোঝা সহজ হবে, পাশাপাশি সেটাকে এগিয়ে নেওয়ার যে বিষয়টি সেটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারবো, এবং আমাদের যেটা আমরা ডিপ্লোমেসি কথা বলছি কিংবা আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য যে সহায়ক হবে, যে কনস্টিটিউশনাল ডাইমেনশন অফ এনভায়রনমেন্ট কিংবা আজকের যে আলোচনা এনভায়রনমেন্টাল কনস্টিটিউশনালিজম, এই ডিসকোর্সটাকে গ্লোবালি প্রেজেন্ট করতেও কিন্তু এই ধরনের ইন্টারপ্রিটেশন সহায়ক হবে। যে আমাদের পলিসি মেকারদের এই ধরনের ইন্টারপ্রিটেশন ছিল, সেই পলিসি মেকারদের যে স্পিরিট কিংবা রিফ্লেকশন, কেন আমরা আসলে 2022 সালে এসে এরকম আইন করতে হয় যেটা আসলে পরিবেশের জন্য
হুমকি স্বরূপ কিংবা পরিবেশের প্রতি ডেঞ্জারাস হয়। আর তার মানে আমাদের একটা বড় ডেভিয়েশন হয়তো ঘটেছে, যে ডেভিয়েশনটা আমাদেরকে যত দ্রুত আমরা বুঝতে পারি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি, আমার মনে হয় যে পরিবেশের জন্য ভালো, কনস্টিটিউশনাল গ্রোথ এর জন্য ভালো। ধন্যবাদ। আমি একটা বই পড়েছিলাম, ওই যে ফ্রিডরিখ হায়েকের, যাকে বলা হয় ফাদার অফ নিউ লিবারালিজম, মানে লিবারালিজমকে বলা যায় সবকিছুই বাজারের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারটা। তিনি কেন বলতেন যে মানে ওই কমান্ড ইকোনমিকে তিনি বলতেন যে রোড টু স্টারডম, সোভিয়েত ইউনিয়নকে ইন্ডিকেট করে লিখেছিলেন, কারণ ওনার বক্তব্য হচ্ছে কমান্ড ইকোনমিতে আমরা যথেষ্ট ইনফরমেশন পাই না যেটা মার্কেটে পাওয়া যায়। তো আমাদের কথা হচ্ছে কিন্তু এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমাদের সুদূর প্রসারী চিন্তা ভাবনা রেখে, যে আমাদের কোন কাজটা করলে পরিবেশের ক্ষতি হয় সে কাজটা আমরা করব না, কোন কাজটা বরং করব যাতে ইতিমধ্যে যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা মেকআপ করতে পারি। এই প্ল্যানটা এক্ষেত্রে জরুরি, রাষ্ট্রীয় মানে সমষ্টির স্বার্থে, সমাজের স্বার্থে। সব ক্ষেত্রে হয়তো আমরা কমান্ড ইকোনমিতে যাব না বা কমান্ডে থাকবো না, হয়তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা হয়তো বাজারের উপরও নির্ভরশীল হব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামষ্টিক অংশগ্রহণ এবং সামষ্টিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি। ধন্যবাদ। শেষ একটা মন্তব্য আছে, এটার মাধ্যমে আমরা শেষ করব। আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে, তো আপনি কি দেখতে পাচ্ছেন এটা? আমি পড়ে শোনাই। দেখতে পাচ্ছি। David Richard Boyd has shown in his research in 2012 that constitutional recognition of environmental rights has, amongst others, an important link with the overall environmental performance of the country. Obviously, we cannot ignore the linkage, but আমরা যেটা বলার চেষ্টা করেছি শুরুতে, যে শুধুমাত্র কনস্টিটিউশনাল রিকগনিশন দিয়েই এনভায়রনমেন্টাল পারফরম্যান্সকে অ্যাচিভ করা সম্ভব, সেটার আসলে কোনো এম্পিরিক্যাল এভিডেন্স নাই। আমরা যেটা বলার চেষ্টা করছি, obviously we acknowledge the importance of constitutional recognition, but it has to be accompanied with rule of law. Without rule of law, without enforcement, without implementation, আচ্ছা, আপনার প্রশ্ন উত্তর হয়েছে, আমি মাঝখানে একটু শুনতে পাইনি। যাই হোক, তো ধন্যবাদ আপনাকে এই সুন্দর আলোচনার জন্য। আমি উপভোগ করেছি, আমি অনেক কিছু শিখেছি, আর দর্শক অনেক কিছু জানতে পেরেছেন। যারা দেখতে পাননি অবশ্যই ভবিষ্যতে দেখে নেবেন, কারণ এটার একটা সুবিধা। আর এই এরিফাকে আমরা সর্বশেষ এটা বলতে চাই যে আমরা একটা আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড এডুকেশনের পক্ষ থেকে একটা প্রতিযোগিতা আহ্বান করা হয়েছে আজকের টপিকের সাথে রিলেটেড, সে কারণে আজকে বিজ্ঞাপন দিচ্ছি। আমি এখানে পড়েই শোনাই। টপিকটা, রচনার শিরোনাম হচ্ছে পাবলিক ট্রাস্ট প্রপার্টি ডক্ট্রিনের আলোকে নদীর অধিকার। এটার উপরে রচনা লিখতে হবে। আপনারা 2000 থেকে 4000 শব্দের মধ্যে লিখতে পারবেন। অবশ্যই এটা মৌলিক হতে হবে, ফুটনোট ইত্যাদি দিতে পারবেন দিয়ে, এবং এক্ষেত্রে সংবিধানের সংশ্লিষ্ট বিধান, অন্যান্য আইন এবং উচ্চ আদালতের রায় উল্লেখ করে আলোচনা করবেন আপনারা। এবং আজকে যে আমাদের বক্তা আলোচনা করলেন সেটা আপনাদের কাজে লাগবে, তবে তার কথা, তার রেফারেন্সে আপনারা ব্যবহার করবেন, নিজের নামে চালিয়ে দেবেন না। এবং পুরস্কার, আপনারা রচনাটা জমা দিবেন 16 ডিসেম্বরের মধ্যে। পুরস্কার আছে, প্রথম পুরস্কার 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা। আমাদের ফেসবুক পেজে এই সংক্রান্ত পোস্টার প্রকাশিত হয়েছে, সেখানে আপনারা লিংক পাবেন, সেই লিংকে যে রচনা জমা দিতে পারবেন। বক্তাকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এত ক্ষুদ্র একটা মানে প্রতিষ্ঠানে এসে আপনি আমাদেরকে আলোকিত করেছেন, মহিমান্বিত করেছেন। আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতেও আপনাকে পাবো এই আশা রাখি। অনেক ধন্যবাদ। আমি খুবই উপভোগ করেছি। থ্যাংক ইউ জহির, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একই সাথে খুবই সম্মানিত বোধ করছি। আমি এই বিষয়ে কোনো অভিজ্ঞ ব্যক্তি নই, আমি কোনো এক্সপার্টও নই। আমি যতটুকু পরিবেশ বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি, সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। এর মধ্যে ভুল ত্রুটি নিশ্চয়ই থাকতে পারে, কারো কোনো কমেন্ট থাকলে সেটিকেও তার মাধ্যমে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারবো এবং সংশোধন করতে পারবো, মোস্ট ইম্পর্টেন্টলি। এবং দর্শকদেরকে অনেক ধন্যবাদ যে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং জহিরকে বিশেষ করে ধন্যবাদ এই জাতীয় আলোচনা, বিশেষ করে পরিবেশগত সাংবিধানিকতাবাদ, এই একটি রেয়ার ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করার জন্য। নিশ্চয়ই ফিউচারে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে বক্তা ধন্যবাদ জানিয়েছেন, আমারও ধন্যবাদ জানানোর দরকার। আপনারা অনেকক্ষণ ধরে শুনলেন, এবং যারা শুনে নিবেন, অবশ্যই শুনে নিবেন, এবং দারুণ আলোচনা আপনারা মিস করবেন না, এটাই আপনাদের প্রতি আহ্বান রইল।
ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।